বিয়ের পাত্রীর হাতে অপ্রত্যাশিতভাবে এক থাপ্পড় খেয়ে বাকরুদ্ধ হয়ে যায় আকাশ। স্বাভাবিক নজরেই সে স্পর্শ করেছিল ছায়ার হাতে, কিন্তু ছায়ার হাতটা স্পর্শ করতেই খুব জোরে সোরে একটা থাপ্পড় পড়ে আকাশের গালে। পিচ্ছি একটা মেয়ের দ্বারা এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বে আকাশ তা কখনো স্বপ্নযোগেও ভাবেনি। চোখ জোড়া বড় বড় হয়ে যায় আকাশের, সেই সঙ্গে আকাশের মনে হচ্ছে যেন মুখের চোয়াল স্বাভাবিক অবস্থায় নেই। মেয়েদের হাতে এতখানি জোর থাকে এই প্রথম অনুভব করেছে সে। এর মাঝেই ছায়ার ঘৃণিত কণ্ঠস্বর শুনতে পায় আকাশ। ছি ভাইয়া, আমি তোমার বোন হওয়া সত্ত্বেও তুমি কিভাবে পারলা আমার সাথে এমনটা করতে? আকাশের মুখ থেকে কথা বের হচ্ছে না। লজ্জায় কোনো এক আড়ালে মুখ লুকোতে মন চাচ্ছে। শুধুমাত্র হাতটা ধরে ছায়া তার গালে থাপ্পড় মেরে বসেছে। ব্যাপারটা ভেবেই আকাশ বিষম খেয়ে আছে। হতভম্বের এক উচ্চ পর্যায়ে গিয়ে উঠেছে আকাশের মন। বেচারার সাথে এমনটা না হলেও বোধহয় পারত, তবে যত যাই হোক মুক্তি তার মিলে না। এই পরিস্থিতিতেও ছায়ার প্রশ্ন আরো জোরালো হয়। উত্তর করছো না কেন? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? এমনটা কিভাবে করলে তুমি আমার সঙ্গে? বাধ্য হয়ে মুখ খুলতে হয় আকাশকে, কারণ চুপ থাকার মতন যে আর কোনো সুযোগ নেই। সে যদি এখন মুখ না খোলে পরিস্থিতি তাহলে আরো ভয়াবহ আকার ধারণ করবে। ছায়া, শুধুমাত্র তোর হাতটাই তো ধরেছি আমি, এই ছোট একটা কারণে এত রেগে যাচ্ছিস কেন? ছোট্ট একটা কারণ মানে? কোন সাহসে তুমি আমার হাত ধরলে নির্লজ্জের মতো? তোমার মধ্যে কি হায়া লজ্জা বলতে কিচ্ছু নেই? ছায়া, আর কয়দিন পর তোর সঙ্গে আমার বিয়ে, তাই সেরকম ফর্মালিটিসের কথা চিন্তা ভাবনা না করেই স্বাভাবিকভাবেই তোর হাতটা ধরেছি। তুমি ভাবো কি করে তোমার মতো একটা নির্লজ্জ ছেলেকে আমি বিয়ে করতে রাজি হয়ে যাব? তার উপরে তুমি হচ্ছ একটা গোয়ার। নিজের চেহারা আর পরিস্থিতির উপরে লক্ষ্য করেছো কখনো? ছায়া, এভাবে কেন কথা বলছিস তুই? আমি তো খারাপ কিছু ভেবে তোর হাত ধরিনি। এখনো তো বলা শুরু করিনি যে যেটা যোগ্য তার সাথে এর চেয়ে ভালো ব্যবহার আর কিভাবে করা যায়। ছালনাই কুকুরের নাম রেখেছে বাঘা। এই, তুমি কখনো নিজের স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস দেখেছো? তোমার মা পরিবারের অমতে গিয়ে এক লোককে পালিয়ে বিয়ে করে সেই শুরু থেকে নরকে জীবনযাপন করছে। তোমাদের না আছে পারিবারিক কোনো উজ্জ্বল নাম নিশানা, আর না আছে কোনো ভালো কিছু। সেই গোয়ার পরিবারের মধ্যে আমি গিয়ে থাকবো, তাও আবার তোমার মতো অযোগ্য এক ছেলের বউ হয়ে? এত বড় দুঃস্বপ্ন দেখো কি করে? ছায়া, এবার একটু বেশি হচ্ছে না? বেশি কম আমি বুঝি না। আমি শুধু বুঝি পারিবারিক কারণে আমি কখনো তোমাদেরকে নিয়ে ভেদাভেদ বা অন্য পর্যায়ে নিয়ে আলোচনা করি না দেখে তুমি এটা ভেবো না যে তোমার আর আমার ক্লাস এক সমান। তোমার আর আমার মধ্যে আকাশ পাতাল দূরত্ব। তুমি যেই যোগ্যতার অধিকারী সেই যোগ্যতা আমার নিকট সবচেয়ে তুচ্ছ খেলনার মতো। কারণ না আছে তোমার কোনো ভালো পরিচয়, আর না আছে তোমার বংশের কোনো উচ্চ মর্যাদা। তাই তোমার সাথে কখনোই আমার কিছুই হওয়া সম্ভব না। তার উপরে আমি একজনকে ভালোবাসি। আশা করি আগামীতে কখনো তোমার মাঝে আমি আর এই দুঃসাহস দেখতে পাবো না। লজ্জা যেন ভয়ানক আকৃতিতে মুখের আকার ধারণ করে হাঁ করে গিলে খেয়ে নেবে এমন এক পরিস্থিতি আকাশের। দীর্ঘদিন ধরে যাকে অসম্ভব রকমের পছন্দ করে এসেছে তার মুখ থেকে এমন সব তিক্ত কথা যেন আকাশকে একটু বেশি নাড়িয়ে দিয়েছে ভেতর থেকে। সপরিবারে মিলে বেড়াতে এসেছে আকাশরা ছায়াদের বাড়িতে। ছায়া হচ্ছে আকাশের মামাতো বোন। বাড়ির সবার ছায়া আর আকাশের বিষয়টা নিয়ে অসম্মতি না থাকলেও ছায়ার আচরণে আকাশ লজ্জা অনুভব করছে, কিন্তু সে ব্যাপারটা কাউকে বুঝতে দেয় না। মামার বাড়ি বেড়াতে আসলে আকাশ যেই রুমে সবসময় থাকে সেই রুমটাতে চলে যায়। ভেতর থেকে দরজা আটকে দিয়ে খাটে হেলান দিয়ে বসে রয়েছে সে, আর মনে মনে ভাবছে এই ছায়াকে সে এমন রূপে আগে কখনোই দেখেনি। আর না ছায়া মনের ভেতরে তাদেরকে নিয়ে এসব ধারণা পোষণ করে সেসব সে আগে কখনো টের পেয়েছে।
উল্টো ছায়ার আচরণে মনে হতো সে অনেক নম্র স্বভাবের। উঁচু নিচু এসবের পার্থক্য সে কখনোই করে না। এছাড়া যেখানে তাদের পরিবারের কারোরই আর তার মায়ের সবাইকে ত্যাগ দিয়ে বিয়ে করাটা নিয়ে এখন আর কোনো আপত্তি নেই, সেখানে ছায়ার মনে এসবের এত রেশ তা ভাবতেই সে অবাক হচ্ছে। বেচারার মন উদাসীন হয়ে আছে। মেয়েটাকে সেই ক্লাস 10-এ থাকতে একবার শাড়ি পরা দেখে আকাশ পাগল হয়েছিল। সেই থেকেই ছায়ার প্রতি তার ভালো লাগা। আর আজকে কি থেকে কি হয়ে গেল, এক নিমেষেই সবকিছু ধুলোতে পরিণত হয়েছে। খুব অপমান বোধ হচ্ছে আকাশের। কঠিন এক পরিস্থিতির মধ্যে ফেঁসে গেছে আকাশ। একদিকে ছায়ার দেওয়া লাঞ্ছনা, আরেকদিকে পছন্দের মানুষটা তাকে গ্রহণ করতে অস্বীকার। তার উপরে সেই মানুষটাই নাকি অন্য আরেক পুরুষে আসক্ত। ভেবেই পাচ্ছে না কিভাবে নিজেকে শান্ত করা উচিত তার। এসব ভাবতে ভাবতেই চোখখানা লেগে যায়। সজাগ হয় ছায়ার আম্মুর ডাকে। বিকালের নাস্তা করার জন্য ডেকেছে তাকে। রুম থেকে বেরিয়ে নাস্তা করতে চলে যায়। ছায়ার কথা অনুসরণ করে মামার বাড়ির কারোর সাথেই আর নজর মেলায় না সে। চুপচাপ নজর নিচে নামিয়ে নাস্তা করে। নাস্তা শেষে বাড়ির সবাইকে জানায় তাকে চলে যেতে হবে, যদিও বা ছায়াদের বাড়িতে তাদের 3-4 দিন বেড়ানোর কথা। গতকাল সবে মাত্রই তারা বেড়াতে এসেছে, কিন্তু আকাশের যাওয়ার কথা শুনেই ছায়ার আম্মুর জেরার কবলে পড়ে সে। চলে যেতে হবে মানে? বেড়াতে এসেছি, একদিনও হয়নি ঠিক মতো। এত জলদি কোথায় যাচ্ছিস তুই? মামি, আমার জরুরি একটা কাজ আছে। কি কাজ আছে শুনি তোর? মামি, আমার এক ফ্রেন্ড আছে, অন্য শহরে থাকে। সে 2-3 দিন পর দেশের বাইরে চলে যাবে, তাই সে ইমার্জেন্সি ফোন করে আমাকে তাদের বাড়িতে যেতে বলেছে। তুমি বোঝোই তো, সেখানে গেলে সে দেশের বাইরে যাওয়ার আগ অব্দি আমার আর আশা হবে না। এটা কোনো কথা হলো? বেড়াতে এসে ঠিক মতো বেড়াতেও পারলি না, চলে যাচ্ছিস? মামি, সমস্যা নেই, আমি যাচ্ছি তো, কি হয়েছে? মা বাবা তো এখানেই আছে, তারা 2 দিন বেড়াক। তাও তুই না থাকলে কি হয় নাকি? মামি, কি করব বলো, যেতেই যে হবে। আচ্ছা ঠিক আছে, তোকে তো আর আটকানো যাচ্ছে না, তবে যখনই সময় পাবি বেড়াতে চলে আসবি কিন্তু। আচ্ছা মামি, ঠিক আছে। আকাশ নাস্তা শেষ করে নিজের রুমে চলে যায় টুকটাক কাপড় গোছাতে। মূলত তার দম বন্ধ লাগছে এই বাড়িতে, সে কারণে সে মিথ্যে কথা বানিয়ে বলেছে। তবে পুরোপুরি মিথ্যা বলেছে ব্যাপারটা কিন্তু এমনটা নয়। তার শহরেরই এক ফ্রেন্ড 15 দিনের জন্য দেশের বাইরে ঘুরতে যাচ্ছে। সে এটাকেই একটু বানিয়ে চুরিয়ে লম্বা করে মিথ্যে বলেছে, যাতে তাকে আর কেউ আটকাতে না পারে। ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাসা থেকে বের হওয়ার আগ মুহূর্তে সবার থেকে সে বিদায় নেয়। ছায়া সবার সঙ্গে ডাইনিং রুমেই ছিল। ছায়া ব্যাপারটা কিছুটা আন্দাজ করে, কারণ সে যখন তার মায়ের সঙ্গে চলে যাওয়ার বিষয় নিয়ে কথাবার্তা বলছিল, তখন আকাশের ব্যবহারে একটু ব্যতিক্রম লক্ষ্য করে। তবে পুরোপুরি নিশ্চিত হতে পারে না বিষয়টা নিয়ে। কিন্তু যাই হোক, সে বেশি একটা ভ্রুক্ষেপ করে না এসবের দিকে। আকাশ চলে যাওয়ার সময়ও সে নিজের মতন ফোন ঘাঁটতে মগ্ন থাকে। কিন্তু চলে যাওয়ার আগ মুহূর্তে কেন জানি সে আকাশের দিকে ফিরে তার দৃষ্টির সম্মুখীন হয়। আকাশ মুখের ভাঁজটা বাঁকা করে অদ্ভুত একটা হাসি দিয়ে নজর ফিরিয়ে চলে যায়। ছায়ার কাছে কেমন যেন অদ্ভুত লাগে আকাশের হাসিটা। সে আন্দাজ করতে ব্যর্থ হয় না যে আকাশ কিছু একটা ঘটনা ঘটাতে যাচ্ছে, তবে কি ঘটাতে যাচ্ছে সেটা সে আন্দাজ করতে পারেনি। এটুকুই শুধু বুঝতে পারে যে হাসির পেছনে কোনো কালো রহস্য আছে। স্বাভাবিক কোনো হাসি নয় এটা। সাধারণ মানুষ হাসলে তার হাসির অর্থটা বোঝা যায়, খুশি মনে ফুটে ওঠে, মুখের হাসিটা দেখতেই অন্যরকম লাগে। কিন্তু আকাশ হাসিটা দেওয়ার সময় ভিতরের কোনো তৃপ্তি ছিল না সেই হাসির মাঝে। তবে যত যাই হোক, ছায়ার এসবের প্রতি কোনো আকর্ষণ নেই। সাময়িকভাবে কিছু ভাবনা মনে আসলেও সে সেটাকে নিয়ে ভাবতে চায় না বেশি একটা। নিজের ফোন চালানোর কাজে মগ্ন হয়ে পড়ে। আকাশ ছায়াদের বাসা থেকে বের হয়ে একটা গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে চলে যায়। রাস্তায় যেতে যেতে বন্ধুকে ফোন করে বলেই রাখে সে বাইরে যাওয়ার আগ অব্দি 2-1 দিন তাদের বাসাতেই থাকবে। বাসায় পৌঁছানোর পর সিয়াম অর্থাৎ আকাশ যেই বন্ধুর বাড়িতে গিয়েছে, সেই বন্ধু আকাশের মলিন চেহারা দেখে প্রশ্নের সম্মুখীন করে।
কি বন্ধু, তোর চেহারা এমন হয়ে আছে কেন? কোনো সমস্যায় পড়েছিস নাকি? না, তেমন কিছু না। তেমন কিছু না হলে মুখ শুকিয়ে আছে কেন? তার উপরে ফোন করে হঠাৎ বললি আমার বাসায় 2 দিন থাকবি। আগে তো সচর আচর এমন আবদার করিসনি। আমার তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। না মানে আসলে গিয়েছিলাম মামাদের বাড়িতে। সেখানে মূলত যাওয়ার কারণ ছিল আমার মামাতো বোন ছায়ার সাথে আমার বিয়ের বিষয়টা পাকাপোক্ত করা আর কদিন তাদের বাড়িতে বেড়ানো। কিন্তু আজকে সেই মামাতো বোন ছায়া হুট করে অবাস্তব একটা রূপ দেখিয়েছে আমায়। কি করেছে সে? না মানে নর্মাল আমি তার হাত ধরেছিলাম আর সে আপত্তি জানিয়ে আমার মুখে থাপ্পড় মেরে বসেছে। যেখানে আগে একটা সময় এই মেয়ে অদ্ভুত আকারে আমাকে ভালোবাসি বলে পাগলামি করেছে, কিন্তু আজ হঠাৎ কি হলো জানি না, হুট করে এমন বিহেভিয়ার করেছে। তার উপরে আমি কিছু করি নাই, সেটা নিয়ে কটাক্ষ কথাও পর্যন্ত শুনিয়েছে। তাই আসলে মন খারাপ করে তাদের বাড়ি থেকে মিথ্যা বাহানা দিয়ে চলে এসেছি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা শোন, মন খারাপ করিস না। তোর সাথে যে আমার যে বিজনেস প্ল্যানটা করেছিলাম সেটা আমি শুরু করতে যাচ্ছি। আমার দেশের বাইরে থাকার কথা ছিল 15 দিন, তবে যাতায়াত সহ 1 সপ্তাহের মধ্যে আমাকে ফিরে আসতে হবে। এরপর দুজন মিলে সেই বিজনেসটা শুরু করব। আমাদের বিজনেসটা একবার দাঁড় হয়ে গেলে তখন দেখবি সব ঠিক হয়ে গেছে। আসলে দুনিয়াটা এমনই রে, কেউ কিছু না করলে দুনিয়া তাকে কদর করতে চায় না। যতই তুই মনের দিক দিয়ে ভালো হস না কেন, তোর কদর কেউ করতে জানবে না। যাই হোক, তুই টেনশন করিস না। হুম। আচ্ছা শোন, তোকে আরেকটা কথা বলি। বল। দেখ আকাশ, জীবনে উপরে উঠতে গেলে ভালো খারাপ সবার সাথে মিশতে হয়। আমি কিছু মাফিয়া টাইপ লোকজনের সাথে চলাফেরা করি। আমার কোনো কিছুতে জামানা হলে আমি সবার আগে তারই সাহায্য নিই। তুই চাইলে আমার মতো তাদের সাথে যুক্ত হতে পারিস। এতে করে তোর তেমন লাভ না হলেও পরবর্তীতে তোর ব্যবসা বাণিজ্যে প্রয়োজন পড়তেও পারে। কারণ তুই যত উপরে উঠতে থাকবি তোর পিছনে তেমন ডাটওয়ালা মানুষ লাগতে থাকবে। তখন মোকাবেলা করার জন্য তাদের সাপোর্ট তোর অনেকটা কাজে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তাদের সঙ্গে যুক্ত হব। আকাশ স্বাভাবিকভাবেই তার বন্ধুকে সম্মতি জানিয়ে দেয়, কিন্তু সে ধারণাও করতে পারে না তার এই সম্মতি তাকে কোন ভয়াবহ অন্ধকার দুনিয়ার দিকে ঠেলে নিয়ে যাবে। বন্ধুর বাড়িতে এসেও অস্বস্তি কাটছে না আকাশের। ছায়ার তাচ্ছিল্যপূর্ণ কথা বারবার তার মনে বাজছে। তোমার আর আমার মাঝে আকাশ পাতাল দূরত্ব। গালে হাত রেখে চুপচাপ বসে আছে সে। সিয়াম পাশেই আছে, তবুও একা লাগছে। ভেতরে একটা অস্থিরতা দানা বাঁধছে। ছায়ার প্রতি এতদিনের অনুভূতি কি সত্যি ভালোবাসা ছিল, নাকি শুধুই মোহ? বন্ধু সিয়াম আকাশের অবস্থা দেখে বলে ওঠে, বন্ধু, তোর মুড অফ কেন? ছায়ার কথাগুলো একদমই কানের মধ্যে নিস না। আমার কথা মেনে নিস। সময় বদলালে মানুষও বদলায়, শুধুমাত্র নিজেকে প্রমাণ করতে হবে। আকাশ চোখ তুলে তাকায়, গলায় একটা ভারী ভাব। কিভাবে প্রমাণ করব? টাকা পয়সা ছাড়া কি কেউ কারো মূল্য দেয়? সিয়াম সামান্য হেসে ওঠে। তার হাসির মধ্যে এক ধরনের ধূর্ততা ছিল। পরিশেষে সে নিজেই সেটা প্রকাশ করে। তোর কথায় যুক্তি আছে, তাই আমি চাই তোকে অদ্ভুত সুযোগ দিতে। কিসের সুযোগ? শোন, আমি জানি তুই আমায় নিয়ে বিজনেসটা নিয়ে অনেক স্বপ্ন দেখছিস, তবে মাফিয়াদের দুনিয়াটা এমন এক অদ্ভুত জায়গা যেখানে টাকার কোনো অভাব হয় না। তবে এর একটা নীতি আছে, সেখানে টিকতে হলে শক্তি লাগবে, বুদ্ধি লাগবে, আর একবার যদি উঠে যেতে পারিস তাহলে তোর সামনে কেউ চোখ তুলে তাকানোর সাহস করবে না। সুতরাং আমি বলবো তুই তাদের সাথে যুক্ত হয়ে পড়। আকাশ চুপ করে থাকে, কারণ প্রস্তাবটা যতটা সহজভাবে সিয়াম তাকে দিয়েছে বিষয়টা ততটাও সহজ নয়। তাছাড়া এই জগতের কথা কখনো সে কল্পনাও করেনি। এমন অন্ধকার দুনিয়ার সঙ্গে একবার মিশে গেলে রক্তের সাথে মিশে যাবে সমস্ত কিছু। এরপর বিষয়টা কোন দিকে মোড় নেবে কোনো ধারণাই নেই তার। অপরদিকে আজকে ছায়া তাকে যা বলেছে
সেটা মনে করেও তার মধ্যে প্রচন্ড রাগ জমে আছে। সত্যি কি সে এতটা তুচ্ছ? সঠিকভাবে কোনটা করণীয় আকাশ তা ভেবে উঠতে পারছে না। নিজেকে গোছানোটাও প্রয়োজন। আবার এই জগৎটা অনেকটা ভয়ঙ্কর, সেটাও আকাশের মাথায় চলছে। খানিকটা চুপ করে থেকে সিদ্ধান্তে পৌঁছায়। এরপর চাপা গলায় বলে ওঠে, কিন্তু আমি তো এমন কিছু জানি না। সিয়াম আবার একটু হেসে আকাশের ন্যায় চাপা গলাতে উত্তর করে, শোন, তোকে শুরুতে এসব করতে হবে না, আর না তোকে এসব শিখবার কোনো প্রয়োজন আছে। মানুষ এক লাফে সব কিছু শিখে ফেলে না। তুই আগে তাদের সঙ্গে দেখা কর, এরপর সিদ্ধান্ত নে। পরবর্তীতে তোর ইচ্ছা হলে যোগ দিস তাদের সঙ্গে। এরপর দেখবি সময়ের সাথে সাথে অনেক কিছুতে পারদর্শী হয়ে উঠেছিস তুই। আচ্ছা। শোন, বাসায় বসে থেকে বোর হবি, এর চেয়ে ভালো চল আমি তোকে তাদের সাথে এখনই পরিচয় করে দিয়ে আসি। আচ্ছা। সিয়াম আকাশকে সাথে নিয়ে অন্ধকার জগতের লোকেদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। গাড়ি করে দুজনে একটা 5 স্টার হোটেলের সামনে নামে। জায়গাটা দেখে কিছুটা অবাক হয় আকাশ, কারণ এমন খোলামেলা পরিবেশের সমাজের জন্য আতঙ্কজনক লোকেরা কি করে বাস করছে সেটাই ভাবনায় ঘুরছে তার। এমন সময় সিয়ামের ডাকে ভাবনার জগতের ঘোর কাটে আকাশের। কিরে, এমন বাবক হয়ে কি ভাবছিস? না মানে কিছু না। আচ্ছা চল, ওনারা হোটেলের ভিতরেই আছে। চুপচাপ সিয়ামের কথা অনুসরণ করে আকাশ। হোটেলের ভিতরে প্রবেশ করার খানিক বাদে একটা তামাশাজনক চিত্র চোখে পড়ে। মেয়ে ছেলে উন্মুক্তভাবেই নাচানাচিতে মগ্ন। টিভিতে দেখা সিরিয়াল এবং মুভির মতোই হুবহু দৃশ্য এখানে। তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ যেন নেই, অথচ সে ছেলে হয়েও কখনো এসবের ধারে কাছে ঘেঁষেনি। মনে টুকটাক প্রশ্ন জাগলেও সিয়ামকে অনুসরণ করে চলতে থাকে। সিয়াম আকাশকে নিয়ে মানুষজন এড়িয়ে একটা সিক্রেট জায়গায় চলে যায়। দেখেই বোঝা যাচ্ছে এই জায়গায় সবার আসার কোনো অনুমতি নেই। তবে সিয়াম তাকে কোনো অনুমতি ছাড়াই এখানে নিয়ে এসেছে। আরো কিছুটা হাঁটার পর কয়েকটা পর্দা চোখে পড়ে। সিয়াম পর্দা সরিয়ে তার অপর প্রান্তে সোফায় বসে থাকা কয়েকটা লোকের মাঝে গিয়ে সোজা বসে পড়ে। আকাশ বুঝতে পারে এরাই হয়তো সেই লোক যাদের সঙ্গে তাকে দেখা করানোর জন্য এনেছে। তবে এর মাঝেই একটা আশ্চর্যজনক বিষয় ঘটে। লোকগুলো আকাশকে দেখা মাত্রই সোফা থেকে উঠে পড়ে। আকাশ কিছুটা স্তব্ধ হয় তাদের আচরণে। সিয়ামও কিছুটা আশ্চর্যের মাত্রা বহন করে। সবাই একে অপরের চোখাচোখি তাকিয়ে আছে। এর মধ্যেই লোকগুলো বলে ওঠে, সিয়াম, এ ব্যক্তিটা কে? কেন ভাই, কি হয়েছে? তাকে দেখে আমার সন্দেহ হচ্ছে স্ট্রাইক টিমে থাকা সদস্যদের মতন, যারা কিনা অপরাধীদের স্পটের মধ্যেই গুলি করে মেরে ফেলে। আরে ভাই, কি বলেন এসব? সে হচ্ছে আমার বন্ধু। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি উল্টা আরও ওকে এখানে নিয়ে এসেছি ওকে কিছু লাইন গার্ড করে দেওয়ার জন্য, আর আপনি উল্টো কী সব ধারণা করে বসে আছেন। সত্যি বলছিস তো? আরে ভাই, মিথ্যা কেন বলতে যাব? সে আমার বন্ধু, আর তাকে এখানে নিয়ে এসেছি আপনাদের সাপোর্টের জন্য। বেচারা জীবনের এক প্রকার হতভাগা, কোনো লাইন গার্ড না করতে পেরে বিভিন্ন জায়গায় ঠোকর খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাকে বসতে বল। মাহমুদ, ওই জায়গায় বসো। আকাশ সিয়ামের কথা অনুসরণ করে বসে পড়ে। তবে আকাশ একটু আশ্চর্য হয় সিয়াম তাকে মাহমুদ বলায়, কারণ নামের শুরুটা না বলে শেষ অংশ ধরে ডেকেছে তাকে। বিষয়টা নিয়ে ভাবনা কাজ করলেও চুপ করে থাকে। তবে মনটা তার চুপ নেই, নতুন এক আপত্তি কাজ করছে মনে। সামনে থাকা মানুষজন আর এই জায়গার সবকিছুই কেমন যেন এলোমেলো লাগছে। জীবনের তাগিদে এমন সব মানুষের সাথেও তাকে মিশতে হবে সেটা সে কখনোই ভাবেনি। চুপ করে বসে আছে। সিয়াম আকাশকে সুন্দরভাবে পরিচয় করিয়ে দিয়ে বলে ওঠে, ভাই, ওর নাম হচ্ছে মাহমুদ। সে আমার সঙ্গে বিজনেস শুরু করতে যাচ্ছে। সামনে যেন কোনো সমস্যা না হয় সেই জন্য আপনার সাথে পরিচয় করতে নিয়ে এসেছি। ও আচ্ছা, সমস্যা নেই। তোর পরিচিত যেহেতু, তাহলে আর বেশি কিছু বলার নেই। তবে আমার দলের ছেলেরা কখনো তার কাছে গেলে টুকটাক জাপানের পয়সা দিলেই হবে। আচ্ছা ভাই,
কিন্তু আরেকটা আবদার ছিল আপনার কাছে। কি আবদার? যদি সম্ভব হয় তাকে আপনাদের দলে নিয়ে নেন। লোকটা সিয়ামের কথার উত্তর না করে একটু ভাবনায় হারায়। মাঝবয়সী একজন লোক, যার চোখের দিকে তাকালেই বোঝা যায় সে কতটা ভয়ঙ্কর। আকাশ লক্ষ্য করে লোকটার চেহারায় খানিকটা গম্ভীরতা এসেছে। আন্দাজ করে এটাই হয়তো লোকটার ভেতরে থাকা আসল রূপের একাংশ ঝলক। লোকটা পরিস্থিতি আরো কিছুটা পাল্টে দেয়। নতুন কি করতে চাস বল? আকাশ তৎক্ষণাৎ কোনো উত্তর করে না, কারণ সে নিজেও জানে না সে আসলে কি করতে চায়। কিন্তু ছায়ার সেই বিশ্রী কথার সুর আর তার সেই কর্কশ কথাগুলো মনে পড়তেই বুকের ভেতরে এক ধরনের আগুন জ্বলে ওঠে। সে খানিকটা স্বাভাবিক হয়ে বলে ওঠে, আমি জিততে চাই, মানুষের কথার নিচে পড়তে চাই না। মানুষ আমাকে ছোট করবে সেই শ্রেণীর কাতারে আমি নাম লেখাতে চাই না। আমায় যেন মানুষ ছোট চোখে না দেখে, আমি সেটাই চাই। ঠিক আছে, শুনলাম তোর ভিতরে কোনো উদ্দেশ্য রয়েছে, তবে তার কথাবার্তার ধরনে আমি অনেকটাই পরিষ্কার যে তুই এখনো পুরোপুরি প্রস্তুতির সঙ্গে এখানে আসিসনি। তোর আরও মানসিক প্রস্তুতি প্রয়োজন। আমরা যেসব কাজ করি সেসব আবেগ দিয়ে হয় না, আমাদের সবসময় পাথর হৃদয় নিয়ে ঘুরতে হয়। সুতরাং আরও প্রস্তুতি গ্রহণ কর তুই। আর শিয়াম, আমি এই ছেলেকে দলে ঢুকানোর জন্য সুপারিশ করতে পারবো। আগে আমার হাতে অনেক পাওয়ার ছিল, আমি চাইলেই লোকজন টেনে দলে ভিড়াতে পারতাম। অবশ্য এখনও আমি কেফর অর্থাৎ রোহানের পাওয়ার আছে, তবে আমি যার আন্ডারে সব কিছু করে থাকি সে এক নতুন ঝামেলা পাকিয়েছে। অল্প বয়স কখন কি করে বোঝা মুশকিল। সে কঠোরভাবে বলেছে কোনো কিছু করার আগে উপরের মহলের কাউকে যেন জানিয়ে করি। আচ্ছা ঠিক আছে ভাই, বিষয়টা একটু আপনি আপনার মতন করে দেখিয়েন। দেখিয়েন না, আমি এখনই তোর সামনে দেখছি, একটু অপেক্ষা কর। চার হচ্ছে লোকটার কোড নেম, আসল নাম বোরহান। এই জগতের অনেকেই এমন অদ্ভুত নাম ব্যবহার করে থাকে। এরপর সেই বোরহান নামক লোকটা সামনে থাকা টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিয়ে একটা নাম্বারে ফোন লাগায় আর ফোনটা লাউডে দিয়ে রাখে। অপর পাশের ব্যক্তিটা ফোন রিসিভ করে। দুজনের মধ্যে কথা শুরু হয়। বোরহান তাকে জানায় সে দলে নতুন একজনকে নিতে চায়। তাকে অপর পাশের ব্যক্তিটা সম্মতি দিয়ে দেয় আর সঙ্গে টুকটাক তাদের প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করে। তবে এসব কিছুর ভিড়ে আকাশ গিয়ে পাড়ি জমায় আশ্চর্যের দুনিয়ায়, কারণ বোরহান নামক ব্যক্তিটার সঙ্গে ফোনের অপর প্রান্ত থেকে কথা বলা ব্যক্তিটা একজন নারী। তার উপরে সেই নারীর কণ্ঠটা একদম ছায়ার গলার কণ্ঠস্বরের মতন, কোনো 19-20 নেই, হুবহু ছায়ার মতোই কথার টোন। আকাশ তাজ্জব হয়ে কথাগুলো শুনছে। লোকটা কথাবার্তা শেষ করে ফোন রেখে দেয়। তবে আকাশ এতটা আশ্চর্য হওয়ার পরেও এক ঝলকও সেটার প্রতিক্রিয়া দেখায় না। বোরহান ফোন রেখে দিয়ে আকাশকে বলে ওঠে, আমি তোর বিষয়ের কথা বলে রেখেছি, তুই চাইলে আমাদের দলে ঢুকতে পারবি, তবে আপাতত আগে মনোবল ঠিক করে আয়, নয়তো ঠিকমতো কাজ করতে পারবি না, উল্টে আরও ঝামেলা পাকাবি। আচ্ছা। আরো কিছুটা সময় আকাশ সেখানে কাটায়। এরপর সিয়াম সহ দুজনেই বাসায় চলে আসে। তবে কি করবে সেই ভাবনা আকাশের মাথায় বোঝা আকারে চেপে আছে। অন্যদিকে ছায়ার সময় কাটছে ভালোই ভাবে, কোনো টেনশন নেই মাথায়। বিছানায় শুয়ে ফোন চালানোতে ব্যস্ত। হঠাৎ আকাশের আম্মু তার রুমে আসে। ছায়া উঠে বসে শোয়া থেকে। ছায়া, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব তোকে। খালামণি অবশ্যই। আকাশের সাথে কি তোর কিছু হয়েছে? খালামণি হঠাৎ এমন প্রশ্ন? না মানে কিছু একটা লক্ষ্য করেছি। আকাশ যখন তোদের এখানে আসে তখন সে অনেকটা আনন্দিত ছিল, কিন্তু যাওয়ার সময় চেহারার মধ্যে অন্যরকম একটা ছাপ দেখতে পেয়েছি আমি। উনি হচ্ছিল যেন কোনো কারণে কষ্ট পেয়ে সে চলে যাচ্ছে। অবশ্য আমার ধারণা মতে ভুলও হতে পারে, পাকাপোক্তভাবে পরিষ্কার না আমি এই বিষয়ে উপর। না খালামণি, আমার সঙ্গে কিছুই হয়নি তার। আচ্ছা ঠিক আছে। আকাশের আম্মু চলে যায়।
ছায়ার মনে ক্ষুদ্র আকারে অনুশোচনার ভার এসে ভর করে। এতটা কঠিনভাবে আকাশের সঙ্গে কথা বলা হয়তো তার উচিত হয়নি, যদিও বা সে অস্বীকার করেছে, কিন্তু তারপরেও সেই বিষয়টা তার খালামণি আন্দাজ করে ফেলেছে। ভিতরে ভিতরে অনেকটা অপরাধী লাগছে তার নিজেকে। তবে এখন আর অনুশোচনা করেও কোনো লাভ নেই। যা ঘটায় সেটা সে আগেই ঘটিয়ে ফেলেছে। এর মাঝে 2 দিন কেটে যায়। আকাশের আম্মু আকাশকে জানায় তারা বিকালে বাড়িতে চলে যাবে। আকাশও ঠিক করে তার বাবা মা সেহেতু বাসায় চলে আসছে, তাহলে সেও বাড়িতে চলে যাবে। তাই আকাশ সিয়ামের বাসা থেকে দুপুরে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে চলে যায়। বিকেল বেলায় তার বাবা মাও বাড়িতে চলে আসে। আকাশ তার বাবা মাকে দেখে খুশি হওয়ার বদলে উল্টে আরো আশ্চর্যজনক একটা ঘটনার শিকার হয়। সে তার বাবা মায়ের সঙ্গে ছায়াকেও দেখতে পায়। আকাশ অবাক হয়ে যায়, ছায়ার মতো একটা দেমাগী মেয়ে তার বাড়িতে কি করছে এটা ভেবে। যেই মেয়ে অহংকার দ্বারা আকাশ ছুতে চায়, যার মনে ভেদাভেদ গেঁথে বসে আছে, মানুষকে মানুষ বলে মনে করে না, উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করে, যেই মেয়ে নিজের খালাকে নিয়েই সমালোচনা করে, যেখানে পরিবারের মুরব্বীরা পর্যন্ত এই ঘটনাকে ভুলে গিয়েছে, সেখানে ছায়ার মতন মেয়ে তার জন্মের আগের ঘটনা নিয়ে এখনো সমালোচনার ঘাঁটি টানছে। এমন দেমাগী মেয়ের তো কোনোভাবেই তাদের বাড়িতে আসাটা শোভা পায় না। যার দৃষ্টিতে সবাই ছোট হয়ে আসে, সে কেন তার দরজায় দাঁড়িয়ে? আকাশ ভাবনার জগতে হারিয়ে গেছে ছায়ার উপস্থিতিতে। এমন সময় তার মায়ের প্রশ্নের সম্মুখীন হয় সে। কিরে, পাঠানের মতন দরজা আটকে দাঁড়িয়ে রয়েছিস কেন? আমাদের কি ভিতরে যেতে দিবি না? ও মা, হ্যাঁ। আকাশ দরজা থেকে সরে গিয়ে নিজের রুমে চলে যায়। ভাবনার রেশ মন থেকে এখনো কাটেনি তার। এখনো মনে খটকার ঘাট বেঁধে আছে। ছায়ার তো এই সময় কখনো তাদের বাড়িতে আসার কথা নয়, বিশেষ করে তাকে এত শক্ত কথাবার্তা বলার পর তো ভুলেও নয়। কোন উদ্দেশ্যে এই মেয়ে এ বাড়িতে এসেছে? কৌতূহলের সূত্রপাত যেন কোনো মর্মেই হচ্ছে না। খানিকক্ষণ বাদেই আগমন ঘটে ছায়ার। ভেতরে আসতে পারি? আকাশের গলায় একরকম শীতলতা জমে ওঠে। প্রত্যুত্তরে কি বলবে ঠিক জানা নেই। যেই মেয়েটা একটা সময় অনুমতি ছাড়াই রুমে ঢুকে যেত, এই বাড়িতে কখনো বেড়াতে আসলে তাকে প্রচন্ড জ্বালাতো, সেই মেয়েটাই কত সুন্দর নিয়মে কথাবার্তা বলছে। আকাশ ভাবনায় মশগুল হয়ে কোনো উত্তর করে না। কিন্তু ছায়া নাছোড়বান্দা, সাথে সাথে প্রশ্নের বেড়াজালে ফেলে দেয় আকাশকে। কি হলো? ভিতরে আসতে অনুমতি দেবে না তুমি? এতটাই রেগে তুমি আমার উপরে? না মানে ছায়া অনুমতি পাওয়া মাত্রই সুরসুর করে রুমে ঢুকে পড়ে। রুমে ঢুকে চারপাশে চোখ বুলায়, যেন কিছু খুঁজছে। আকাশ বুঝতে পারে সে হয়তো বসার জন্য কোনো যোগ্য স্থান খুঁজছে। এর মধ্যেই ছায়া বসার স্থান খুঁজে বের করে ফেলে। আকাশের কম্পিউটার টেবিলের চেয়ারটা টেনে খাটের কাছে গিয়ে বসে। আকাশ শান্ত ভঙ্গিমায় ছায়াকে একটা প্রশ্ন করে। রে, হঠাৎ এই বাড়িতে কি মনে করে? তার উপরে আবার আসার কিছুক্ষণ পরে আমার রুমে আসলি, ঘটনা কি? আকাশের কথার প্রত্যুত্তরে ছায়া নিষ্পৃহ ভঙ্গিতে বলে ওঠে, আমি আসলে ক্ষমা চাইতে এসেছি। আকাশ এবার সত্যি অবাক হয়, সেই সাথে কিছুটা আশ্চর্যজনক দৃষ্টিতে ছায়াকে প্রশ্ন করে বসে। হঠাৎ ক্ষমা চাওয়ার কারণ? আসলে সেই দিন একটু বেশি বলে ফেলেছি। আমি আসলে সেইভাবে বলতে চাইনি। তোমার কষ্ট লেগেছে সেটা আমি বুঝতে পেরেছি, তাই ভাবলাম সরি বলাটা উচিত আমার। সে কারণেই চলে এসেছি বেড়াবার নাম করে তোমাকে সরি বলার জন্য। আকাশ কিছুক্ষণ চুপ করে থাকে, কারণ হিসেবে কিছুই মিল পাচ্ছে না সে। এলোমেলো সবকিছু। যেই মেয়ে একটা সময় তার জন্য পাগলামি করত, সেই মেয়ের হুট করেই এতটা পরিবর্তন। এরপর হুট করেই তাকে অনিয়ম করে অনেকগুলো কথা শুনিয়ে দেওয়া, পরিশেষে এসে আবার ক্ষমাও চাচ্ছে। ব্যাপারটা যেন পুরোই তার হিসেবের আওতার বাইরে। মাথায় এলোমেলো হিসেবের ভার নিয়ে জটিলতার মাঝে দাঁড় করিয়ে দেয় ছায়াকে। ছায়া, তুই কি সত্যি অনুতপ্ত, নাকি এটা কেবল একটা আনুষ্ঠানিকতা? এত বেশি বুঝতে যাওয়া দরকার নেই।
আমার আচরণ একটু অতিরিক্ত হয়েছে, তাই সরি বলতে এসেছি। এরপর আর কোনো মানে বের করবে না। অবশ্য করলেও সেটা আমার কিছু যায় আসে না, কারণ তোমার ভাবনাকে তো আমি ধরে রাখতে পারবো না। ছায়ার আচরণের শুরুতে মনের কিছুটা দাগ দূর হলেও শেষের আচরণে আরো জোরালোভাবে প্রভাব পড়ে আকাশের, কারণ ব্যবহারের মাঝে অনুশোচনার ছিটে ফোটাও নেই। উল্টো শেষের কথাটাই স্পষ্ট বোঝাই যাচ্ছে সবটাই আনুষ্ঠানিকতা। যেই মেয়ে তাকে পছন্দ করে বলে একটা সময় পাগল করে ফেলতো, যেই মেয়ের আচরণের কারণে সে তাকে বোন থেকে নিজের পছন্দের মানুষের কাতারে বসিয়েছে, সেই মেয়ের ব্যবহার যেন আজকে পুরোই ব্যতিক্রম। ভাবতেই পারছে না এইটাই সেই ছায়া যাকে সে পছন্দ করে। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। এর মাঝেই ছায়া নিজের ব্যাগ থেকে একটা ছোট প্যাকেট বের করে টেবিলে রেখে বলে উঠল, এটা তোমার জন্য। এতে কি আছে? চকলেট। তোমার তো চকলেট খুব পছন্দ, তাই তোমার জন্য চকলেট এনেছি। আকাশ এবারও আশ্চর্যের সীমানায় চলে যায়, কারণ ছায়ার ব্যবহারে স্পষ্টই বোঝা যাচ্ছে সে সৌজন্য বোধের জন্য সবটা করছে। তাহলে তার পছন্দের খাবার এনে কিসের মূল্যায়ন করছে তাকে ছায়া? ক্রমশ সমস্ত ব্যাপার যেন আরো এলোমেলো হয়ে যাচ্ছে। এক কথায় ভাবনাকে আয়না ঘরে বন্দি করার মতন অবস্থা। ভাষাহীন একজন মানুষের কাতারে পৌঁছে গিয়েছে আকাশ। তবে ছায়ার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যে কোনো কিছুর দায়বদ্ধতা থেকে এসব করছে। সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে সে উঠে পড়ে চলে যাওয়ার জন্য। এরপর আকাশকে বলে, আচ্ছা তাহলে থাকো, আমি যাচ্ছি খালামণির কাছে। কথাটা বলেই সে চলে যাওয়ার জন্য অগ্রসর হয়। আকাশের উত্তরের কোনো আশাই তার মধ্যে দেখতে পাওয়া যায় না। কিন্তু ছায়া চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই আকাশ যেন কিছু না ভেবে এত কিছুর পরেও ছায়ার হাতটা শক্ত করে চেপে ধরে। ছায়া সাথে সাথে থেমে যায়। মুখে একরাশ বিরক্তি ছায়ার। বিরক্তির সুর মুখে নিয়ে সে বলে ওঠে, তুমি আবারও সেই আমার হাত ধরেছো? তোর সাথে আমার কিছু কথা আছে ছায়া। এটা কি মুখে বলা যেত না? আমার হাত ধরা কি বারবারই এতটা প্রয়োজনীয় হয়ে ওঠে তোমার? আচ্ছা হাত ছেড়ে দিচ্ছি, তুই চেয়ারে বস। বসলাম। কি বলতে চাও বলো। ছায়া, তুই আমার সঙ্গে এমনটা কেন করছিস বলবি একটু? তুই তো আগে এমন ছিলে না। আমি তোকে মামাতো বোনের নজরেই দেখতাম, কিন্তু হুট করে তুই পাগলামি শুরু করলি। আমাকে পছন্দ করিস বলে শুরুতে আমি এসব কিছুই মাথা ঘামাইনি। পরবর্তীতে তোর পাগলামির মাত্রা আরো বাড়লো। আম্মাও চাইতো তুই তার বাড়ির বউ হবি। সবকিছু মিলিয়ে ধীরে ধীরে তোর পাগলামি দেখে যখন আমি তোর প্রতি দুর্বল হলাম, তখন তুই হুট করেই পাল্টে গেলি। কারণটা কি আমি একটু বলবি? দেখো, সঠিক সময় তুমি আমাকে সঙ্গ দিলে আমি তোমাকেই চাইতাম, কিন্তু আমার যখন তোমাকে প্রয়োজন ছিল তখন তুমি আমাকে সঙ্গ দাওনি। আমার যখন তোমার জন্য মাত্রাতিরিক্ত পাগলামির প্রবণতা ছিল তখন তুমি আমাকে সেই সুযোগটা দাওনি, যার কারণে সময়ের সাথে সাথে তোমার জন্য আমার সমস্ত পাগলামি নিভে গেছে। এটা তোর কেমন পাগলামি ছায়া যেটা নিভে যায়? আর তাছাড়া এখন তো তোকেও আমি পছন্দ করি, এখন কেন আপত্তি তোর? দেখো, সব কিছুরই কিছু মাত্রা থাকে। মানুষকে আগলে নেওয়ার সময় তাকে দূরচাই করলে সে অন্য কিছুতে ঝুঁকে পড়বে, সেটাই স্বাভাবিক। তোমার কাছ থেকে আশা করা জিনিসগুলো আমি অন্য কোথাও পেয়েছি, তাই তোমার প্রতি আমার ঝোঁকটা কমে গিয়েছে। বলতে গেলে একেবারে নেই বললেই চলে। ছায়া, তোর সেসব কি তাহলে আদৌ ভালোবাসা ছিল? ভালোবাসা কি কখনো কমে যায়? দেখো, মেয়েদের ক্ষেত্রে এসব জিনিসগুলো একটু ব্যতিক্রম। সবার ক্ষেত্রে ব্যতিক্রম তা আমি বলবো না, তবে কিছু মানুষের জন্য ব্যতিক্রম। আর আমি অনেকটা ছোট ছিলাম যখন তোমার জন্য পাগলামি করতাম, কিন্তু তুমি পাত্তা দিতে না সেই সবকে। তখন আমার জীবনে অন্য কেউ এসে আমাকে অধিকার দিয়েছে তার সঙ্গে সব ধরনের পাগলামো করার। সেই থেকেই তার প্রতি অভ্যস্ত হয়ে পড়েছি আমি। এই জন্যই বলা হয় ছোট মানুষকে গাইড করতে হয়, কারণ তারা যেটা বোঝে বা যেটা পায় সেটাতেই অভ্যস্ত হয়। তুমি আমাকে তখন সে অঙ্গ দিলে আমি তোমার মায়ায় আসক্ত থাকতাম। তোমাকে ঘিরেই আমার সব অভ্যাস তৈরি হতো। তখন আমার মন অন্যদিকে আর যাওয়ার কোনো সুযোগই থাকতো না। কিন্তু ভাগ্যক্রমে তোমার থেকে সেই না পাওয়া জিনিসগুলো আমি অন্য কারোর কাছ থেকে পেয়ে তার প্রতি আস্থাবান হয়েছি। এখানে আমার কোনো দোষ নেই। তাহলে আমি যে তোকে এখন ভালোবাসি তার বেলাতে কি হবে? সেটা তোমার ব্যাপার,
কি হবে না হবে সে সবের উত্তর এখন আমার কাছে নেই। আর বড় কথা, মেয়েরা চায় ছেলে মানুষ একটু বেশি গোছানো হবে, তার কথাবার্তায় মানুষ অনেকখানি গুরুত্ব দিবে। সেই দিক থেকে আমার পছন্দের মানুষটা সবার চেয়ে আলাদা। গোছানো তো বটেই, সঙ্গে তার জীবনটা অদ্ভুত এক আকর্ষণে আকৃষ্ট, আর আমি তার মায়ায় মোহিত। অপরদিকে তোমার এখনো সব কিছুই অগোছালো, কোনো কিছুই গোছানো নেই। সুতরাং একে তো আমার পছন্দের মানুষকে স্যাক্রিফাইস করা, দ্বিতীয় তোমার এমন অগোছালো জীবনে পা ফেলে কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয়। আকাশ স্তব্ধ হয়ে যায় ছায়ার কথায়। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। যাকে সে এতটা পছন্দ করে সে আজকে অন্যের মায়ায় আসক্ত। ব্যাপারটা ভাবতেই ভিতরে যেন হালচাল করে উঠছে আকাশের। ছায়া কথাগুলো বলা শেষ করে রুম থেকে চলে যায়। আকাশ আর আটকায় না ছায়াকে। আকাশের ভিতরটা যেন ছারখার হয়ে যাচ্ছে জ্বলে পুড়ে। পছন্দের মানুষকে অন্য কারোর সঙ্গে দেখাটা যে কেমন বাজে আক্রোশ জন্মায় মনে, সেটা আকাশ অনুভব করছে এখন। মন খারাপ করে রুমে বসে থাকে সে। এর মাঝে কেটে যায় 2 দিন। আকাশ কিছুটা চুপচাপ হয়ে যায়, তবুও মনের অস্থিরতা কাউকে সে প্রকাশ করে না। মনের কষ্ট সব নিজের ভেতরেই লুকিয়ে রাখে। ছায়া এখনো তাদের বাড়িতে, কিন্তু আকাশের মন আনচান করলেও সে ছায়ার সঙ্গে কথা বলার আর কোনো ইচ্ছা দেখায় না। ছায়াও এসবের বিপরীত নয়, সে যেন আকাশের চেয়ে আরো এক ধাপ এগিয়ে। তার ভেতরে কথা বলার আগ্রহ তো দূরের কথা, উল্টো আরো যেন আকাশকে উপেক্ষা করে বেড়ায়। প্রত্যাখ্যানের সব রকমের আচরণ যেন তার মাঝে। বিকেল বেলায় আকাশ আনমনে রুমের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তখনই বাসা থেকে কিছুটা দূরে রাস্তার কোণে একটা গাড়ি থামতে দেখে। গাড়িটা বেশ বিলাসবহুল, কিন্তু নম্বর প্লেট ঢাকা। গাড়িটা থামার পরক্ষণেই গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিট থেকে নেমে আসে এক দীর্ঘদেহী রহস্যময় চেহারার লোক। আর লোকটার হাতে একটা কালো ব্রিফকেস। আকাশ কিছুটা অবাক হয়, আকর্ষণ নিয়ে দৃশ্যপটের দিকে তাকিয়ে থাকে। এর মাঝে আকাশ লক্ষ্য করে ছায়া বাসা থেকে বেরিয়ে সবার চোখ আড়াল করে সেই কালো গাড়িটার মধ্যে গিয়ে উঠে বসে। এই অদ্ভুত দৃশ্য দেখে আকাশের চোখ যেন সোজা কপালে ওঠার জোগাড়। আকাশের চোখ এখনো স্থির হয়ে আছে জানলার বাইরে। তার দৃষ্টি গাড়ির দিকে আটকে আছে, যেখানে ছায়া সবার চোখ ফাঁকি দিয়ে উঠে বসেছে। কেন, কার সঙ্গে? এই রহস্য যেন তার মস্তিষ্কে এক অদ্ভুত সুরসুরি জাগিয়ে তুলেছে। কালো গাড়িটা ধীরে ধীরে স্টার্ট নেয়, তারপর নিঃশব্দে দৃষ্টির আড়ালে মিলিয়ে যায়। আকাশের হাত মুঠো হয়ে আসে। এই কয়েকদিন ধরে সে নিজেকে বুঝিয়ে আসছিল যে ছায়াকে সে ভুলে যাবে, ছায়ার প্রতি কোনো আগ্রহ দেখাবে না। কিন্তু এই দৃশ্য যেন তাকে নতুন করে কিছু ভাবতে বাধ্য করছে। আকাশ ধীর পায়ে রুম থেকে বেরিয়ে আসে, সোজা গিয়ে বারান্দায় দাঁড়ায়। চারপাশ নীরব, কেউ কিছু টের পায়নি। এই বাড়ির অন্য সবাই ছায়ার চোখ ধাঁধানো আচরণে মুগ্ধ, কেউ তার ব্যাপারে প্রশ্ন তোলে না। কিন্তু আকাশের মন থেকে সন্দেহের ধোঁয়াশা কিছুতেই কাটছে না। কোথায় গেল ছায়া? কার সঙ্গে? এই বিলাসবহুল গাড়ির মালিককে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ছায়া এমন কিছু কেন করছে? আর কেন সে কাউকে কিছু বুঝতে দিচ্ছে না? ছায়া যে সহজ সরল আর সাধারণ একটা মেয়ে নয়, সেটা আকাশ বহু আগেই খানিকটা বুঝেছিল। কিন্তু তার দেমাগের স্বভাব, অহংকারী আচরণ আর অস্পষ্ট মনোভাবের বাইরে সে আর কিছুই জানে না। এসব নিয়ে ভাবতে ভাবতেই দিন কেটে যায়। সারাদিন ছায়ার সঙ্গে কোনো প্রকার সাক্ষাৎ হয়নি তার। পরদিন সকালেই সে ছায়াকে দেখে। মেয়েটা স্বাভাবিক ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে, এমন ভাবে হাসছে আর কথা বলছে যেন গতদিন কিছুই ঘটেনি। আকাশ এই স্বাভাবিকতা ভেদ করতে চায়, তাই সে ইচ্ছে করেই ছায়ার সামনে গিয়ে দাঁড়ায়। রে, গতকাল বিকেলে কোথায় গিয়েছিলি? ছায়ার মুখে এক মুহূর্তের জন্য স্থিরতা নামে, কিন্তু খুব দ্রুতই সে মুখে হাসি ফুটিয়ে তোলে, যাতে সে কৈফিয়তের হাত থেকে বেঁচে যায়। এরপর সে স্বাভাবিক টোনেই বলে ওঠে, তোমার এত কৌতূহল কেন? আমি কোথায় যাই, কি করি, সেটা কি তোমার জানার প্রয়োজন আছে? না থাকলে জিজ্ঞেস করতাম না, তাই না? আচ্ছা, বুঝলাম। বুঝলে হবে না, উত্তর দে। দিচ্ছি।
আচ্ছা যদি বলি আমি আমার প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম? আকাশের রক্ত কেমন যেন ঠান্ডা হয়ে আসে। যতই হোক পছন্দের মানুষ বলে কথা, অন্য কারোর কথা পছন্দের মানুষের মুখে শুনলে যে কারোরই খারাপ লাগবে, কিন্তু সে নিজেকে শক্ত রেখে কথা বলে ছায়ার সঙ্গে। কোন প্রেমিক যার কথা বললেই সেদিন সেই গোছানো মানুষটা? ছায়া একটু অদ্ভুত দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, কারণ বিষয়টা এলোমেলো হয়ে পড়েছে। তাই এটা নিয়ে আর কাহিনী লম্বা করতে চায় না, সে কারণে সে খামখেয়ালি ভাবে উত্তর করে আকাশকে। হয়তো। আকাশ এবার বুঝতে পারে ছায়া ইচ্ছে করেই কিছু লুকাচ্ছে, তাই সে ছায়াকে প্রশ্নের জালে ফেলে। হয়তো মানে? সবকিছুকে বলে দিতে হবে নাকি? আমার কি কোনো পার্সোনাল ব্যাপার থাকতে পারে না? নাকি তুমি আমার নিজের নামে ক্রয় করে রেখেছো? কোনটা? আকাশ আর কিছু না বলে ছায়ার চোখের দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে একটা সময় তার জন্য কতটা পাগল ছিল, আর এখন সম্পূর্ণ অন্যরকম। এমন বদলে যাওয়াও কি সত্যি সম্ভব? একটা মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে সেটা ছায়াকে না দেখলে আকাশ কখনোই বুঝতো না। আকাশ চুপ হয়ে যায়, লজ্জার একটা প্রাসাদে বন্দী হয়ে যায় সে। ছায়ার বলা কথার উত্তরে কিছু বলাটা এখন অনেক বিশ্রী একটা ব্যাপার। যেখানে ছায়া নিজের পার্সোনাল বিষয় বলে দেয়াল দাঁড় করিয়েছে, সেখানে সেই দেওয়াল ভেদ করতে চাওয়াটা নিজেকে ছোটলোক প্রমাণ করা ছাড়া আর কিচ্ছু নয়। তাই সে চুপ করে চলে আসে। বিকেলে আকাশ বাসার বাইরে একটা দোকানে বসে আছে, হাতে একটা চায়ের কাপ, কিন্তু তার মন আসলে অন্য কোথাও। মন এখনো কিছু প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। ছায়া তাকে যা বলেছে তার বেশিরভাগই অস্পষ্ট। সে কি সত্যি অন্য কারোর প্রেমে পড়েছে, নাকি এটা শুধুই একটা ছল? আকাশের মন কেন জানি বলছে অদৃশ্য কিছু একটা আছে, যেটা ছায়া লুকাচ্ছে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করেই একটা পরিচিত গাড়ি তার চোখে পড়ে। সেই কালো বিলাসবহুল গাড়িটা ধীরে ধীরে এসে থামে রাস্তার পাশে। এরপর একজন লম্বা সুদর্শন গাঢ় রঙের স্যুট পরা লোক দরজা খুলে নামে, যার হাতে এখনো কালো ব্রিফকেসটা আছে। আকাশের মনে পড়ে যায় গতকাল বিকেলে সেই দৃশ্য। লোকটা তখনও এই ব্রিফকেস নিয়েই গাড়ি থেকে নেমেছিল। আকাশ ভাবে এই লোক এখানে কি করছে। এর পর মুহূর্তের মাঝেই সে সিদ্ধান্ত নেয় লোকটাকে সে অনুসরণ করবে। লোকটা ধীর পায়ে একটা ক্যাফেতে ঢোকে। আকাশ সতর্কভাবে কিছুটা দূরত্ব রেখে তার পিছু নেয়। লোকটা ক্যাফের ভিতরে একটা নির্দিষ্ট টেবিলের দিকে এগিয়ে যায়। আকাশ দূর থেকেই সব দেখে। আকাশ আরো লক্ষ্য করে ছায়া আগে থেকেই সেখানে বসে আছে। ছায়ার সামনে একটা কফির কাপ, আর তার হাতে ছোট্ট নোটবুকের মতন কিছু একটা। লোকটাও ছায়ার টেবিলে গিয়ে বসে, তারপর ব্রিফকেসটা টেবিলের ওপর রাখে। আকাশের শরীরে যেন একটা শীতল স্রোত বয়ে যায়। মনে খালি এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই লোকটা কে, আর তার হাতের ব্রিফকেসের ভেতরে কি আছে? লোকটা ছায়াকে কিছু একটা বলে। ছায়া উত্তরে মাথা নাড়ে। তারপর লোকটা ব্রিফকেস খুলে ভেতর থেকে একটা মোটা খাম বের করে ছায়ার দিকে এগিয়ে দেয়। ছায়া সেটা খুব স্বাভাবিক ভঙ্গিতে নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলে। এইসব ঘটনা দেখে আকাশের ভেতরটা ক্রমশ কেমন যেন করছে। অদ্ভুত রকমের এক অস্তিত্ব আকাশের মাঝে। অসংখ্য ভাবনা চিন্তার চোখের সামনে দৃশ্য, এই দুটো মিলিয়ে খুবই বাজে একটা পরিস্থিতি আকাশের মনের। ছটফট করতে থাকা মন খালি বারবার বলছে এই দৃশ্যটা স্বাভাবিক নয়। এটা কোনো সাধারণ প্রেমিক প্রেমিকার দেখা হওয়ার মুহূর্ত নয়। এটা অন্যরকম কিছু, কিছু গোপন, কিছু বিপজ্জনক। আকাশের নিঃশ্বাস ঘন হয়ে আসছে, তাই সে নিজেকে সামনে রাখতে হালকা শ্বাস নেয়। এরপর সে আস্তে আস্তে বেরিয়ে আসে ক্যাফে থেকে, আর বের হওয়ার আগ মুহূর্তে ফোন বের করে একটা ছবি তুলে নেয়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ছায়া আর সেই লোকটা, আর সাথে টেবিলের ওপর সেই ব্রিফকেস। এখন তার দরকার তথ্য। আর ছায়া কোন অদ্ভুত কিছুর সঙ্গে জড়িত। আকাশের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যেতে চাইছে। ক্যাফেতে ছায়া আর সেই অচেনা লোকের রহস্যময় লেনদেন চোখের সামনে দেখার পর থেকে তার মাথা ঠিক কাজ করছে না। এরপর সে আস্তে আস্তে বেরিয়ে আসে ক্যাফে থেকে, আর বের হওয়ার আগ মুহূর্তে ফোন বের করে একটা ছবি তুলে নেয়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ছায়া আর সেই লোকটা, আর সাথে টেবিলের ওপর সেই ব্রিফকেস। এখন তার দরকার তথ্য।
এই লোকটা আসলে কে, আর ছায়া কোন অদ্ভুত কিছুর সঙ্গে জড়িত। আকাশের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যেতে চাইছে। ক্যাফেতে ছায়া আর সেই অচেনা লোকের রহস্যময় লেনদেন চোখের সামনে দেখার পর থেকে তার মাথা ঠিক কাজ করছে না। সে সোজা বাসায় ফিরে আসে, কিন্তু মনে হচ্ছে যেন চারপাশের সবকিছু ভারী হয়ে উঠেছে। অপরদিকে ছায়া এখনো স্বাভাবিক আচরণ করছে, যেমনটা সে সব সময় করে, যেন কিছুই হয়নি। কিন্তু আকাশ তো জানে সবার চোখের আড়ালে কিছু একটা ঘটছে, আর যা ঘটছে সেসব সাধারণ কোনো ঘটনা নয়। ছায়ার জীবনে এমন কিছু আছে যা সে লুকিয়ে যাচ্ছে, আর সেটাই আকাশকে এক অদ্ভুত অস্বস্তিতে ফেলে দিয়েছে। পরদিন ভরা দুপুরে আকাশ একা ছাদে বসে আছে, ঠোঁটের কোন একটা অব্যবহৃত সিগারেট, কিন্তু সেটা ধরানোর কথা মাথাতেও আসছে না। মাথায় শুধু একটা ভাবনা, ছায়া কোন জগতে আছে। সে কি সত্যি কাউকে ভালোবাসে, নাকি এসব কোনো গোপন চুক্তি? আর যদি সত্যিই ভালোবাসে, এই চিন্তা তার ভেতরে ক্রমশ অদ্ভুত এক জ্বালা ধরিয়ে দিচ্ছে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে। কি ভাবছো? আকাশ ভ্যাবাচেকা খেয়ে পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে দেখে ছায়া। অপরূপ সৌন্দর্য ভাসছে রোদের উত্তাপে ছায়ার চেহারায়, কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর রহস্যময়তা ছায়ার চোখে মুখে খেলা করছে। আকাশ কথার প্রত্যুত্তরে আলাদা প্রশ্নের ছায়া ছুঁড়ে মারে ছায়ার দিকে। কাল তোকে আমি দেখেছি। ছায়া একটু হেসে বলে, কি দেখেছো? সব। তুই যেখানে বসেছিলি, তোর সামনে যে লোকটা বসেছিল, আর সেই ব্রিফকেসে কি ছিল? ছায়ার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। সে এবার এক পা সামনে এগিয়ে এসে নিচু গলায় বলে, তুমি এত কিছু জানতে চাচ্ছ কেন? কারণ আমি তোকে যেমনটা চিনতাম তেমনটাই ভাবতাম, কিন্তু তুই যেসব করছিস সেসব আমি কিছুই বুঝতে পারছি না। ছায়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, সবাই সবকিছু জানে না, কিছু জিনিস গোপন থাকাই ভালো। আকাশ এবার ঠান্ডা গলায় বলে, কিন্তু আমি জানতে চাই। সবাই সবকিছু জানতে হয় না, বিশেষ করে প্রবেশ নিষিদ্ধ জগতে ছায়া সম্পর্কে তো আরোই নয়। চললাম আমি। ছায়া আর কিছু না বলে চলে যায়। আকাশ এবার নিশ্চিত ছায়ার মধ্যে এমন কিছু একটা আছে যা সাধারণ নয়, আর এই সত্য জানার জন্য তাকে আরো গভীরে নামতে হবে। তবে আরো একটা জিনিস ভেবে আকাশ অবাক হয়, একটা মানুষ কিভাবে এতটা বদলে যায় এত অল্প সময়ের মধ্যে। যেই ছায়া একটা সময় তার সামান্য কথা না শুনলে রাগ করত, সেই মেয়ে এখন তার জীবন নিয়ে কোনো ব্যাখ্যাই দিতে চায় না। মনে হয় যেন একদম অচেনা একজন মানুষের সঙ্গে সে কথাবার্তা বলে। এইসব নিয়ে ভাবতে ভাবতে কিছুটা সময় পেরিয়ে যায়। ভাবনার অবসান ঘটিয়ে নিচে নেমে আসে, কারণ রোদের তাপমাত্রা চেহারায় জ্বলন ছুটিয়ে দেওয়ার উপক্রম। তবে সে নামার আগে ঠিক করে এসবের তথ্য বের করতে বিকেলে সে তার বন্ধুর সঙ্গে দেখা করবে। বিকেলে আকাশ সিয়ামের সঙ্গে দেখা করতে চলে যায়, যার কাছে অন্ধকার জগতের অনেক কিছুর উত্তর আছে, আর না থাকলেও সে সেসব উত্তর খুঁজে আনার সাধ্য রাখে। সিয়ামের সঙ্গে দেখা হবার পরক্ষণেই আকাশ সিয়ামকে প্রশ্ন করে, কালো ব্রিফকেসের ব্যাপারে কিছু জানিস? সিয়াম খানিকটা অবাক হয়ে বলে, ব্রিফকেস? কিসের ব্রিফকেস? আমি গতকাল দীর্ঘদেহী রহস্যময় চেহারার একজন লোক দেখেছি, যার হাতে একটা ব্রিফকেস ছিল, আর সেই ব্রিফকেসটার উপরে একটা স্টার চিহ্ন ছিল। আমার কাছে সেই লোকটাকে একটু আশ্চর্যজনক লেগেছে। পাশাপাশি এই ব্রিফকেসওয়ালার লোকটার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কৌতূহল জুড়ে আছে। তোর কি জানা আছে এই ব্যাপারে কিছু? সিয়াম একটু গম্ভীর হয়ে বলে ওঠে, এসব নিয়ে তোর কিসের কৌতূহল, একটু বলবি? আমি গতকাল সেই লোকটাকে ছায়ার সঙ্গে দেখেছি। সিয়ামের চোখ কুঁচকে যায়, আর সে সঙ্গে সঙ্গে কিছুটা আশ্চর্যের ভঙ্গিতে আকাশকে প্রশ্ন করে, ছায়া? মানে তোর বাসার ছায়া? হ্যাঁ, এবার প্লিজ জানা থাকলে বল, এই ব্রিফকেসের কাহিনীটা কি? সিয়াম আশ্চর্য হয়, অনেকটা বাকরুদ্ধ সে। তবে বন্ধুর প্রশ্নের উত্তর তো তাকে দিতে হবে, তাই সে স্বাভাবিক হওয়ার জন্য সিগারেটের ধোঁয়া ওড়ায়। এরপর বলতে শুরু করে, এই শহরে যারা কালো ব্রিফকেস নিয়ে ঘুরে তারা সাধারণ কেউ না। আর এই কালো ব্রিফকেস কেবল দুই ধরনের মানুষ নিয়ে ঘুরে, একটা হচ্ছে ড্রাগ লর্ড আর একটা হচ্ছে কন্ট্রাক্ট কিলার। আকাশের শরীর যেন ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম।
আঁতকে ওঠে সে সিয়ামের কথা শুনে। তাজ্জবের সুরে অটোমেটিক তার মুখ থেকে প্রশ্ন বেরিয়ে যায়। মানে? মানে এই বিটকেসের ভিতরে হয়তো কোনো ড্রাগস থাকে, নয়তো কোনো খুনের চুক্তির কাগজ। আকাশের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা একটা স্রোত নেমে যায়। কি বলবে ভাষা পাচ্ছে না সে। এত বড় তাজ্জবওয়ালা ব্যাপার হজম করতেই যেন কষ্ট হচ্ছে, তবুও সে বাধ্য হয়ে হজম করে। এরপর সিয়ামের সঙ্গে আড্ডা দিয়ে বেশ অনেকক্ষণ সময় কাটায়। বাসায় ফেরে রাতে। এরপর বাসায় প্রবেশ করতেই দেখে ছায়া বারান্দায় দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তার মুখে পড়েছে, কিন্তু সেই মুখে আগের মতো কোমলতা নেই, বরং দেখতে পায় একটা কঠিন অভেদ্য অভিব্যক্তি। আকাশ ছায়ার রুমের দরজার কড়া নাড়ে। অনুমতি চাওয়ার কিছু নেই, ভিতরে আসতে পারো, এটা তোমারই বাড়ি, আমি কেবল মেহমান। আকাশ এসবের উত্তরে কিছু না বলে আবার সরাসরি ছায়াকে প্রশ্ন করে। কাল যাকে তোর সঙ্গে ক্যাফেতে দেখেছিলাম সে কে? তুমি কি আমাকে অনুসরণ করছো? এটা কিন্তু উত্তর না ছায়া। সবার সব সত্যি জানার মতো প্রস্তুতি থাকে না, আবার সবার সব রকম সত্যি জানতেও হয় না। ছায়া, আমাকে বিভ্রান্তে ফেলিস না। তোর বিষয়ে আমি অনেক কৌতূহল মনে রয়ে নিয়ে বেড়াচ্ছি। আচ্ছা, তুই কি কোনো বিপদে রয়েছিস? আমি আর বিপদ? অসম্ভব। আমি ছায়া নিজেই একটা বিপদ, সেখানে আমি আর কি বিপদে পড়বো? ছায়া, ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর না করে একটু সোজা ভাষায় বল তো কাহিনী কি? আমি সত্যি জানতে চাই। দেখো ভাইয়া, আমি তোমাকে কিছু বলতে আগ্রহী না। আমি তোমাকে এর আগেও বলেছি, আমি আবারও বলছি, মানুষের পার্সোনাল বিষয় থাকে। তুমি আমার কোনো বান্ধবী বা বন্ধু না যে তোমাকে সব বলতে যাব আমি। এছাড়া আমি অ্যাডাল্ট বা উপযুক্ত একজন মেয়ে, আমার পার্সোনাল ব্যাপার স্যাপার থাকতেই পারে। সুতরাং সবার সব বিষয় নিয়ে কখনো ঘাটাঘাটি করতে যাবা না। যাও, গিয়ে তোমার কাজ করো, আর আমাকে আমার মতো থাকতে দাও। আকাশের অস্বাভাবিক মাত্রায় মেজাজ খারাপ হয়, তবে সে সেটার একাংশ প্রকাশ করে না, কারণ ছায়া কথার ভাঁজে রেখা টেনে দিয়েছে। তাই সে মনের ক্ষোভ থেকে সিদ্ধান্ত নেয় এসবের অর্থ বের করার জন্য তাকে এই মাফিয়াদের নিষিদ্ধ জগতে নামতেই হবে। আকাশ ছায়ার রুম থেকে চলে আসে। ছাদের এক কোণে সিগারেট হাতে বসে আছে আকাশ। পুরো শহরটা যেন অন্ধকারে ডুবে আছে, কিন্তু তার ভেতরে চলছে ঝড়। ছায়ার প্রতিটা কথা এখনো তার মনে অদ্ভুত এক অস্থিরতা তৈরি করছে। ছায়ার এই কথাটা আকাশের মনকে বহু মাত্রায় চিন্তিত করে দিচ্ছে। আকাশ মনে মনে ভাবে, এই কথার মানে কি? ছায়া কি ইঙ্গিত করলো? সে কি সত্যি কোনো ভয়ঙ্কর কিছুতে জড়িয়ে গেছে? আকাশ দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে ঠিক করে যতই ছায়া সত্য লুকোনোর চেষ্টা করুক, আকাশ এর শেষ দেখেই ছাড়বে। পরদিন সকালে আকাশ সিয়ামের সঙ্গে আবার দেখা করে। আগের দিন ব্রিফকেসের ব্যাপারে জেনে সে আরো গভীরে তদন্ত করতে চায়। সিয়াম, কাল বলেছিলি এই ব্রিফকেস কন্ট্রাক্ট কিলারদের সাথেও সম্পর্কিত, তাই না? তার মানে এই নয় যে এর সাথে ছায়া সরাসরি জড়িত। হতে পারে সে কোনো কাজের জন্য এটা অন্য কারোর থেকে সংগ্রহ করেছে। কিন্তু কেন? ছায়ার সাথে তো কখনোই আমি এসব কিছু কল্পনা করতে পারি না। সিয়াম একটু ভেবে বলে, একটা উপায় আছে, কালো বিটকেসে একটা আলাদা চিহ্ন থাকে। যদি সেটার কোনো বিশেষ সাইন থাকে তাহলে সেটা কার কাছে গেছে সেটা খুঁজে বের করা সম্ভব। আকাশ সিয়ামের কথায় একটু ভাবনা চিন্তা করে বলে, তাহলে এই ব্রিফকেসের স্টার চিহ্নের ব্যাপারে তো অবশ্যই কিছু জানিস। সিয়ামের মুখ কালো হয়ে যায়। স্টার চিহ্ন? শিট আকাশ, তুই আসলে অনেক বড় কিছুর মধ্যে না গলিয়ে ফেলেছিস। আসলে গতকাল ইচ্ছে করে আমি তোকে বেশি কিছু বলিনি, কারণ তুই ঘাবড়ে যেতে পারিস সেটা ভেবে। মানে? সিয়াম নিচু গলায় বলে, স্টারওয়ালা কালো বিটকেস মানে হলো এটা রেড স্টারজানের জিনিস। এরা শুধু ডেট কন্ট্রাক্ট নেয়। ডেট কন্ট্রাক্ট মানে? হ্যাঁ, এটা এমন এক কন্ট্রাক্ট যেখানে কেউ টাকা দিয়ে কাউকে সরিয়ে দেওয়ার কাজ দেয়। একবার এই কন্ট্রাক্ট নেওয়া হলে সেটা আর কখনোই বাতিল হয় না। আকাশের শরীর শীতল হয়ে আসে। সে আতঙ্কের ভঙ্গিমায় বলে, মানে ছায়া যদি এই ব্রিফকেস নিয়ে থাকে তাহলে সে হয় কিলার, নয়তো কাউকে মারার চুক্তি নিয়েছে।
সিয়াম গম্ভীর মুখে মাথা নাড়ে আর সেই সঙ্গে বলে ওঠে, আরেকটা সম্ভাবনা আছে, কি? সে নিজেই টার্গেট। আকাশের মাথা যেন ঘুরতে শুরু করে। কোথা থেকে জীবন কোন জটিলতায় যুক্ত হয়ে যাচ্ছে কিছুই যেন মাথায় ধরছে না। এমন একটা মেয়ের দ্বারা এসব কিছুতে জড়ানো সম্ভব, এসব ভাবতেই তার ভিতরে আটকে ওঠে। সারাদিন আর বাসায় যায় না আকাশ, বাইরেই সময় কাটায় সে। একদম রাতে আকাশ বাসায় ফিরে আসে। ছায়াকে কোথাও দেখা যাচ্ছে না, তার রুমের দরজা বন্ধ। কিন্তু আজ সে বসে থাকবে না, সে ছায়ার রুমের সামনে গিয়ে কড়া নাড়ে। ছায়া, দরজা খোল। কোনো উত্তর নেই, তাই সে আরো জোরে বলে, আমি জানি তুই ঘুমাস না, দরজা খোল। কয়েক সেকেন্ড চুপ থাকার পর দরজাটা আস্তে করে খুলে যায়। ছায়া সামনে দাঁড়িয়ে, তার চোখ লালচে, মনে হচ্ছে অনেকক্ষণ জেগে আছে। কি চাই? তোর সাথে কথা আছে। আমি ক্লান্ত, এখন নয়। এটা তোর জীবন মৃত্যুর প্রশ্ন হতে পারে। ছায়ার চোখ এক মুহূর্তের জন্য কিছুর একটা ঝলক দিয়ে যায়, তারপর সে ধীর গলায় বলে, ভেতরে আসো। আকাশ ঘরে ঢোকে। রুমের ভেতরে অদ্ভুত একটা গন্ধ, যেন ধোঁয়া আর পুরনো কাগজের গন্ধ মিশে আছে। ছায়া তার দিকে তাকিয়ে বলে, তুমি কিসের জন্য আমার বিষয়ে জানতে এত উত্তেজিত হয়ে উঠেছো বুঝলাম না। কারণ তুই ভালো করে জানিস তুই আমার কাছে কেমন গুরুত্বপূর্ণ। ছায়া এক মুহূর্তের জন্য চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, দেখো, আমি আগেই বলেছি সবার সব সত্যি জানতে হয় না। অনুরোধ, তুমি আমার বিষয়ে এইসব জানার আগ্রহ দেখানো বন্ধ করো। আকাশ ছায়ার কথা শুনে পিছনে সরে যাওয়া তো দূরের কথা, উল্টে আরো বেপরোয়া ভাবে সরাসরি প্রশ্ন করে বসে। কালো ব্রিফকেসটা কিসের ছিল? ছায়া এবার চোখ নামিয়ে নেয়, কারণ আকাশের কথার মধ্যে যেন অনেক গভীরতা। আগেরবার আকাশের কাছ থেকে সে একই প্রশ্নের সম্মুখীন হয়েছে, কিন্তু এবার যেন একটু বেশি গভীরতা অনুভব করছে আকাশের কথায়। তাই সে বিষয়টাকে বোঝার জন্য আগে স্বাভাবিকভাবেই প্রশ্নের সূত্রপাত করে। আচ্ছা, তুমি এটার ব্যাপারে কিভাবে জানলে? আমরা তো অনেক গোপনভাবে দেখা করেছিলাম। আমি তোর সঙ্গে দেখা করা লোকটার পিছু করতে করতে তোকে সহ সেই লোকটাকে এক জায়গায় একত্রিত হতে গেছি। আর সেই লোকটাকে আমি আগেও এলাকায় তোর সঙ্গে দেখেছি। সেখান থেকে তার প্রতি আমার সন্দেহ, আর ভাগ্যক্রমে আমি 2 দিন আগে বাইরে বসেছিলাম আর তখন লোকটাকে দেখতে পাই। তৎক্ষণাৎ আমি তার পিছু নিয়েছি। এছাড়া আমি কিন্তু অনেক বড় একটা কিছু জানি, এই ব্রিফকেসের সাথে রেড স্টার ক্লাব জড়িত। ছায়া এবার দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, তাহলে তুমি নিশ্চয়ই জানো রেড স্টার ক্লাব সাধারণত 2 ধরনের লোকের সাথে চুক্তি করে, কিলার এবং টার্গেট। তুই কোনটা? ছায়া এবার আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসে, এরপর অদ্ভুত গলায় আকাশের কথার জবাব দেয়, আমি কিলার হলে কি করবি? আর আমি যদি টার্গেট হই তাও বা কি করবি? আকাশ ছায়ার মুখে তুই করে বলতে শুনে চমকে ওঠে, কিন্তু তবুও সে হাল ছাড়ে না। কারণ যদি অপ্রত্যাশিতভাবে কথা বলার কারণে সে সত্যিটা জানতে পারে, তাই সে শক্ত গলায় বলে, আমি তোর পাশে থাকবো। ছায়া এবার প্রথমবারের মতো একটু নরম হয়। দেখো, আমি অনেক বড় একটা বিপদের মধ্যে আছি। আমি চাই না তুমি এতে জড়াও। তুই একাই বিপদের মোকাবিলা করতে পারবে না, আমি তোর সঙ্গে থাকতে চাই। কিন্তু কি বিপদ সেটা আমায় খুলে বল। ছায়া এবার কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলে, তাহলে ঠিক আছে, আমি তোমাকে কিছু সত্য বলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যা জানবে সেটা কাউকে বলবে না। আর যদি জানার পর মনে হয় তুমি এসব থেকে দূরে চলে যেতে চাও, তাহলে সেটা আমাকে বলে যেও না, চুপচাপ চলে যেও। আকাশ একটু গলা শুকিয়ে আসা অনুভব করলো, তবে সে সেটা প্রকাশ করে না। প্রশ্নের প্রেক্ষাপটে প্রশ্ন করে সে। তুই কি বলবি? ছায়া ধীরে ধীরে বলে, আমার জীবনের সত্য। বল, আমি শুনতে চাই। ঠিক আছে, তাহলে শোনো। আমি একটা সময় তোমার থেকে নিজের অনুভূতির সাড়া না পেয়ে ছোটাছুটি করতে শুরু করি। জীবনটা যেন একেবারেই খাপছাড়া ভাবে যাচ্ছিল। তোমার জন্য করা পাগলামিগুলো না কদর করেছো তুমি, না আমাকে শান্ত করেছো। অহেতুক শাসনে রেখেছিলে আমায়, যে আমাদের সম্পর্ক অন্যরকম।
তখন প্রচণ্ড জেদ ভর করে আমার মধ্যে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এরই মাঝে একদিন আমার সাথে পরিচয় হয় জিসানের। আমাকে তার প্রথম দেখাতেই ভালো লাগে। সে আমাকে নিজের মনের কথা খুব জলদি জানিয়ে দেয়। আমি তৎক্ষণাৎ প্রস্তুত ছিলাম না এসবের জন্য, কারণ মন ছিল তোমার উপরে। তখন জেদ থেকে তার সঙ্গে আমি যোগাযোগ শুরু করি। এরপর ধীরে ধীরে আমি তোমার জন্য করা সমস্ত পাগলামি মনে থেকে ভুলতে শুরু করি। আর মানুষটাও তখন আমাকে চরমভাবে আগলে নিয়েছিল। আমার সমস্ত আবদার রাখত, আমার অনেক ভালোভাবে দেখাশোনা করত। তার এত ভালোবাসায় আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, ঝুঁকে পড়ি তার ভালোবাসায়। এরপরই শুরু হয় আমার খারাপ দিন। শুরুতে সব কিছুই ঠিক থাকলেও কিছুদিন পর আমি জানতে পারি সে মাফিয়াদের জন্য কাজ করে, আর সে নিজেও একজন মাফিয়া। কিন্তু এর মাঝে তার সঙ্গে আমার প্রেম অসম্ভব রকমের গভীর হয়েছে। আমি তাকে বুঝিয়েছি এই সব কিছু থেকে দূরে সরে আসতে, কিন্তু সে তো দূরে সরে আসেইনি, উল্টো আমাকেও তার সেসবের মধ্যে জড়িয়ে ফেলেছে। তাকে ভালোবাসি বলে আমি অনিচ্ছা সত্ত্বেও এসবের মধ্যে ঢুকেছি। সে প্রথমবার আমাকে একটা জায়গায় পাঠিয়েছিল, সেখানে গিয়ে আমি 2টো খুনের সাক্ষী হয়েছি। এরপর থেকেই আমার জীবনে কাল নেমে আসে। আমি তাকে বলেছি আমি এসবের মধ্যে থাকবো না, কিন্তু সে আমাকে হুমকি দিয়েছে আমি এসব না করলে সে আমাকে ছেড়ে দিবে। সেই সাথে আমি তাদের কাজের সাক্ষী হয়েছি দেখে তাদের লোকেরাই আমাকে মেরে ফেলবে। একদিকে ভালোবাসা হারাবো, অন্যদিকে আবার জীবন। তাই বাধ্য হয়ে ভালোবাসা জীবন দুটো বাঁচাতেই আমি এসবের মধ্যে নিজেকে পরিপূর্ণভাবে যুক্ত করে ফেলেছি। আমি চাই না আমি জিসানকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকার মতো সেই স্বপ্ন দেখেছি সেটা কখনো শেষ হয়ে যাক, কারণ আমি তাকে অসম্ভব রকমের ভালোবাসি। তার জন্য যদি নিজের প্রাণ চলে যায় তাতেও আমার আপত্তি নাই, কারণ এমনিতেই আমি সরে গেলে আমার ক্ষতি হবে। এর চেয়ে ভালো প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ কাজ করি। তবে সে আমাকে কথা দিয়েছে সে আমার কোনো ক্ষতি হতে দেবে না, কিন্তু আমার মন সব সময় বলে এসবে আর না থাকতে। কিন্তু কি করব, আমি নিরুপায়। 2 দিন থেকেই ফেঁসে গিয়েছি, আর এমনভাবেই ফেঁসেছি এখান থেকে বাঁচার আর কোনো উপায় নাই। আকাশ শান্ত হয়ে যায় ছায়ার কথা শুনে। বেচারা কথা শুরু হওয়ার আগেও আশার আলো দেখেছিল ছায়াকে নিয়ে জীবন কাটানোর। ভেবেছিল ছায়া হয়তো বিপদে পড়েছে, তাকে উদ্ধার করলেই আপন করে পেয়ে যাবে তাকে। কিন্তু এখন দেখছে বিপদের মাঝেও তার ভালোবাসার রশ্মি অনেকখানি মজবুত, যেটা আলাদা করার কোনো সুযোগ নেই। ভেতরটা কয়লার আগুনের মতন পোড়াচ্ছে। একটা মানুষকে ভালোবাসে, তার মাঝেই অন্য কারোর জন্য পাগলামি দেখাটা কতটা যন্ত্রণার, সেটা ভাষায় প্রকাশ করার মতন কোনো অবকাশ নেই। মনে হয় যেন জীবিত মানুষের সারা শরীর থেকে চামড়া টেনে ছিঁড়ে ফেলা, ভেতরটা কোনো পশুকে জবাই করার মতন করে ছটফট করছে। ছায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করছে তার যে তুই খালি আমার হয়ে যা, সমস্ত বিপদের মোকাবেলা তোর হয়ে আমি করব। আমি থাকতে কোনো আঘাত তোর উপরে আসতে দেব না। নিকোটিনে ভেতরের কলিজাটা প্রায়ই পোড়ায়, অথচ কখনো এমন কষ্ট হয় না যতটা এখন হচ্ছে ছায়ার মুখ থেকে এসব শুনে। চোখের মধ্যে পানি টলমল করছে। এই বাঁধ বেশিক্ষণ বেঁধে রাখার সাধ্য তার নেই। 1 ফোঁটা গড়িয়ে পড়ে চোখের কোণ দিয়ে, কিন্তু চালাকির সাথে আকাশ সেটা ছায়ার দেখার আগেই আড়াল করে মুছে ফেলে। এরপর নিজেকে শক্ত করে ছায়াকে বলে ওঠে, হয়তো অনেকটা দেরিতে হলেও আমি তোকে ভালোবেসেছি ছায়া, তবে আমার সময় ফুরিয়ে গেছে অনেক আগেই। এটা আসলে আমার নিয়তি, এতে মানুষের আর কিছু করার নেই। তবে আমি তোর জন্য এই জগতে পা দেবো, আর তোকে এখান থেকে পুরোপুরি বের করে আনবো। তুই আমার উপরে বিশ্বাস রাখিস, চেষ্টায় থাকবো তোর সঙ্গে তোর প্রিয় মানুষটাকেও এখান থেকে বের করে আনতে, যাতে তোদের দুজনের সুন্দর একটা জীবন হয়, তোরা দুজন ভালো থাকিস। আসলে তোকে খুশি থাকতে দেখলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না, তাই তোর জন্য আমি লড়াইয়ে নামবো। এটা কি ঠিক হবে? আমার জন্য তুমি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবা? দেখ, তোর মনে অন্য কেউ হলেও আমার মনে বর্তমানে তুই, সুতরাং তুই ভালোবাসার জন্য এসব মেনে নিতে পারলে আমি কেন পারবো না?
তোকে সুখে দেখার জন্য এইটুকু ঝুঁকি ওঠাতে? অবশ্যই আমি পারবো, তুই আমার উপরে বিশ্বাস রাখ, আমি বিষয়টা সামনে নেব। আচ্ছা। আকাশ আর কথাবার্তা না বাড়িয়ে ছায়ার রুম থেকে বেরিয়ে আসে। এরপর কাউকে কিছু না জানিয়েই রাতের আঁধারে সে বাসা থেকে বেরিয়ে পড়ে। আকাশের মাথায় কি চলছে তা বোঝা প্রচন্ড মুশকিল, তবে তার চেহারা দেখলে যে কেউ স্পষ্টভাবে এটুকু বলে দিতে পারবে আকাশ বিরাট বড় ধরনের কিছু একটা ঘটাতে যাচ্ছে। আকাশ রাতে বাসা থেকে বের হয়ে অদৃশ্য হয়ে যায়। সে কোথায় গেছে, কেন গেছে তা কেউ জানে না। রাত পেরিয়ে চলেছে কিন্তু সে এখনো ফিরে আসেনি। ছায়া রুম থেকে বাইরে বের হয়ে দেখে আকাশের ঘর খালি। তখন এক মুহূর্তের জন্য সে একটা অদ্ভুত অনুভূতি আবিষ্কার করে। মনে হয় আকাশ সত্যিভাবে এসবে জড়াবে বলেই এইভাবে সে কথা বলেছিল। কিন্তু পরক্ষণেই নিজের ওপর রাগ হয় ছায়ার। তার কি দরকার ছিল এসব বলার? আকাশ যদি সত্যি তার জীবনে ঝুঁকি নিতে নামে তাহলে কি হবে? ছায়া ভালো করেই জানে এই জগতে পা দিলে ফেরার কোনো পথ থাকে না। আর আকাশ তো এই জগতের কেউ নয়। ছায়া দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর মনে মনে বলে, না, ওকে আমি জড়াতে দেব না। আমার জন্য এত বড় বিপদের মুখে পড়ার কোনো মানেই হয় না। সে তো আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো তাকে ভালোবাসি না। তাহলে অযথা কেন সে আমার জন্য এত বিপদে পড়বে? অপরদিকে আকাশ একটা ছায়ার আড়ালে দাঁড়িয়ে আছে, চোখ জোড়া রক্ত লাল। সে জানে এখানে আসাটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু এখন আর তার ফিরে যাওয়ার কোনো উপায় নেই। তার মাথায় অদ্ভুত সব চিন্তার বসবাস গড়ে উঠেছে। রাতের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠেছে। আকাশ নিঃশব্দে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাস শরীরে আছড়ে পড়লেও সে অনুভূতি শূন্য। আজ তার রক্ত ফুটছে। খানিক বাদে সে মোবাইল বের করে একটা নম্বরে কল দেয়। সব ঠিক আছে? ওপাশ থেকে কণ্ঠ ভেসে আসে, হ্যাঁ ভাই, আমরা রেডি। বুঝলাম তোরা রেডি, তবে তোদের এসবের মাঝে জড়ানোর কোনো দরকার নেই। তোরা আমার সাথে আসিস, এটাই অনেক। আমি একাই যা করার করব, কারণ এই লড়াইটা আমার একার। তোরা খালি আমাকে অনুসরণ করলেই হবে। আমি যদি একান্তই ফেসে যাই তখন তোরা পারলে আমার জন্য কিছু করিস, আর তোদেরকে আমি ছোট্ট যে কাজটা দিয়েছি সেটা করলেই হবে। আচ্ছা। আকাশ ফোন কেটে হাঁটতে শুরু করে। তার গন্তব্য শহরের সবচেয়ে কুখ্যাত মাফিয়া ডেরাগুলোর একটা। আজ সে এমন কিছু করতে চায় যাতে পুরো অপরাধ জগতের মানুষেরা তার নাম মুখে মুখে আওড়াবে। 1 ঘন্টা পর পুরনো একটা সিপিয়ার্ড, চারপাশে বড় বড় কন্টেনার, জং ধরা লোহা আর বাতাসে কেমন একটা পোড়া গন্ধ। এই জায়গাটাই শহরের মাফিয়া রকি ভাই আর তার গ্যাংয়ের ডেরা। মাদকের চালান এখান থেকে সরানো হয়। আকাশ একবার চারপাশে দেখে নেয়। আশেপাশেও লোকগুলো ছড়িয়ে ছিটিয়ে পজিশন নিয়ে নিয়েছে। এখন শুধু অপেক্ষা সঠিক মুহূর্তের। কিছু সময় বাদে সে ধীরে ধীরে গার্ডের দিকে এগিয়ে যায়। একজন গার্ড আকাশকে দেখে বিরক্তিকর ভঙ্গিমায় তাকে প্রশ্নের সম্মুখীন করে বসে। তুই এখানে কি করছিস? আকাশ ঠান্ডা চোখে তাকায়। মন চাচ্ছে এখনই ভায়োলেন্স হয়ে যেতে, তবে সে ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তর করে। রকির সাথে দেখা করতে এসেছি। গার্ড প্রত্যুত্তরে কিছু বলতে যাবে, ঠিক তখনই আকাশ হিংস্র হয়ে ওঠে। তার হাতে যেন এত কৈফিয়ত দেওয়ার সময় নেই, অথবা সে কৈফিয়ত দিতে চায় না। মুহূর্তের মাঝেই বিদ্যুৎ গতিতে হাত বাড়িয়ে তার মুখ চেপে ধরে, আর অন্য হাতে ব্লেড চালিয়ে দেয় তার গলায়। জায়গায় শব্দহীন এক মৃত্যুর সূত্রপাত হয়। আকাশ নিজেই কিছুটা হতবাক হয় মানুষটার মৃত্যুতে, কারণ এমন পরিস্থিতি তার দ্বারা তৈরি হবে সেটা অকল্পনীয় ছিল। তবুও মনের জেদ তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। শক্ত মনে এবার পকেট থেকে সিগারেট খাওয়ার লাইটারটা বের করে এক জায়গায় ছুঁড়ে মারে। পরক্ষণেই সিপিআরের এক পাশে রাখা কন্টেনারে বিশাল এক বিস্ফোরণ হয়। আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। থান পাতিয়ে রাখা জায়গার ভেতর থেকে লোকজন হুড়মুড় করে বেরিয়ে আসে। সেই সুযোগেই আকাশ ছায়ার মতো তাদের আড্ডার ভেতরে প্রবেশ করে। চারদিকে গুলি ছোড়ার আওয়াজ। আকাশ জানে ওর লোকজন পরিকল্পনা মতোই কাজ করছে। ভেতরে রকি ভাই নিজের কেবিনে বসেছিল। বিস্ফোরণের শব্দ শুনেই উঠে দাঁড়ায় আর বলে ওঠে, কি হচ্ছে এটা? ওর কথা শেষ হওয়ার আগেই দরজা ভেঙে ভেতরে ঢোকে আকাশ। রকি কিছুটা আশ্চর্য হয় আকাশকে দেখে।
তার ভাষ্য মতে এত সহজে এখান অব্দি আসা কারোর পক্ষে সম্ভব নয়। সে কারণেই আকাশকে দেখে সে চমকে উঠেছে। রকিকে আরো আশ্চর্য করে দিয়ে আকাশ বলে ওঠে, আজ রাতেই সব বদলে যাবে রকি। রকি ভাই বন্দুক তুলতে যাবে নিজের রক্ষার্থে, কিন্তু আকাশের আগেই রকির সামনে থাকা টেবিলের উপর লাফিয়ে উঠে তাক করে গুলি চালিয়ে দেয়। বুলেট সরাসরি ওর হাঁটুতে গিয়ে লাগে। রকি চিৎকার করে মাটিতে পড়ে যায়। কে তুই? রকি কাতরাতে কাতরাতে বলে। আকাশ ঠান্ডা গলায় হেসে বলে ওঠে, আমি সেই ছায়া যে অন্ধকারে আগুন ধরিয়ে দেবে। এই কথা বলার কয়েক সেকেন্ড পরেই আকাশ রকিকে সম্পূর্ণ শেষ করে দিয়ে তার কাছে থাকা মোবাইলটা হাতে তুলে নেয়। তারপর ক্যামেরা অন করে রেকর্ডিং চালু করে। শুনে রাখো শহরের সব মাফিয়ারা, আজ রাত থেকে এই জায়গায় মালিক বদলে গেছে। রকি ভাই শেষ, এবার আমি মালিক এখানে, কারণ নজর যাতে এই জায়গাটার উপরে না পড়ে। তি বিল্লাহ ভাও। আকাশ ক্যামেরায় নিজের চেহারা সামনে আনে না। রকির অন্তিম দৃশ্যটাকেই সে ভিডিওতে ক্যামেরা বন্দি করে টেবিলের উপরে রেখে চলে আসে, কারণ সে জানে এটার পরবর্তী প্রেক্ষাপট কেমন হবে। তাই সেভাবেই সে প্ল্যান সাজিয়ে নিয়ে সবটা করে। এছাড়া ভয়েসটাও একটু ভারী গলায় রেকর্ড করেছে, সাথে আশেপাশের শব্দ তো ছিলই, তাই ভয়েসটা চিনবার কোনো কায়দা নেই। তবে সবকিছুর ভিড়ে আকাশ শুরুটা কখনোই এভাবে করতে চায়নি, কিন্তু এমনটা করার অনেক বড় একটা কারণ আছে। রকির আপন ছোট ভাই আকাশের ভার্সিটিতে পড়তো। একবার আকাশের সঙ্গে রকির ছোট ভাইয়ের একটা ঝামেলা হয়, সেটা সূত্রপাত ধরে রকি আকাশকে মেরেছিল। আর আজকে যে ছোট ভাইগুলো আকাশের সঙ্গ দিচ্ছে, তারাও সেদিন আকাশের সঙ্গে মার খেয়েছিল রকির হাতে। তাই আকাশ শুরুটা রকিকে দিয়েই করেছে। এছাড়া আকাশ পরিসংখ্যান করে আরো দেখেছে রকির ওপরে অনেকেই ক্ষিপ্ত। রকির বিনাশ ঘটলে তার একটা প্রসিদ্ধ পদ হতে পারে। অনেকেই তাকে তাদের দলে ঢোকার আমন্ত্রণ করবে। নিজে সেধে কারোর কাছে গেলে চামচা হয়েই থাকতে হবে। তার সঙ্গে ছায়ার ব্যাপারে সহজে সে কিছুই করতে পারবে না। এই কারণেই রকির মাধ্যমে সে নিজের সূত্রপাত ঘটায়। শহরটা যেন আজ অন্যরকম। রাতের গভীরতা এতটা তীব্র যেন তার মাঝে কিছু একটা লুকিয়ে আছে, একটা দুঃস্বপ্ন, একটা বিদঘুটে অন্ধকার, একটা আতঙ্ক। অপরদিকে রকি ভাইয়ের দুর্গ আগুনে লেলিহান শিখায় জ্বলছে, আর তার রক্তমাখা শরীর এখনো সেখানে পড়ে আছে। তার গ্যাংয়ের লোকেরা কেউ মরে গেছে, কেউ পালিয়েছে, আর কেউ বোঝার চেষ্টা করছে এক রাতের মধ্যেই সব উল্টে গেল কিভাবে। এমনটা তো কখনোই হওয়ার কথা ছিল না। এত সাহস কোন মানুষটার বুকে জন্মালো যে সে কিছু সময়ের মাঝেই সবকিছু তছনছ করে দিয়েছে? মানুষের নানান ভাবনা, কিন্তু আকাশের কোনো নাম নক্ষত্র তারা পায় না। আকাশ দ্রুত সেই স্থান ত্যাগ করে। তার শ্বাস প্রশ্বাস অনেক দ্রুত চলছে, কিন্তু মনে ভয় নেই। সে জানে আজকে রাতের ঘটনা অনেক মানুষের আশ্চর্যের সীমানা অতিক্রম করবে। সব ভাবনা চিন্তাকে এড়িয়ে সে পাশের একটা উঁচু দালানে অবস্থান করে। শহরের বাতাসে আজ বারুদের গন্ধ। রাতের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাইরেনে, পুলিশের গাড়ির হুইসেলে, আর আতঙ্কিত মানুষের চাপা ফিসফিসানিতে। আকাশ ছাদের শীর্ষে দাঁড়ানো, নিচে শহরটা পরিষ্কার দেখা যাচ্ছে। তার চোখে আজ একটা ভিন্ন আলো, উত্তেজনা, বিস্ময়, আর এক ধরনের ভয়ঙ্কর তৃপ্তি। সিগারেটের ধোঁয়া ছেড়ে আকাশ নিজের কাজের ফলাফল দেখছে। আজ রাতের পরে এই শহর তাকে কিভাবে চিনবে, সেটাই তার মনের কৌতূহল। সুন্দর এই মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায় আকাশের ফোন। মোবাইলটা ভাইব্রেট করে ওঠে। অজানা একটা নাম্বার। আকাশ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা অচেনা গলা শোনা যায়। বাহ, একটা রাতেই শহরে সবাই তোকে নিয়ে কথা বলছে, তুই কে জানিস? আকাশ ঠান্ডা গলায় বলে, কে আমি সেটা তোর জানার দরকার নেই। এমন রেগে যাওয়ার কিছুই নেই। এখন থেকে সবাই জানবে তুই কে, কারণ তোর নামে এখন মাথাপিছু দাম উঠবে। সবাই তোকে নিজের দলে ভিড়াতে চাইবে। আকাশ লোকটার কথা শুনে মনে মনে ভাবে সে তো এটাই চেয়েছিল। যেহেতু তাকে এই জগতে নামতেই হবে, সূত্রপাতটা তার ভালো করেই হোক, তার প্ল্যান কাজে দিয়েছে। মনে মনে কিছুটা আনন্দিত সে। ইতিমধ্যেই লোকটা তার ভাবনায় বাধা আনে। কিরে, চুপ আছিস কেন? দেখ আমাকে নিয়ে কি হবে সেসব তোর ভাবার দরকার নেই।
তুই তোর কাজে মাথা ঘামা, আমাকে নিয়ে বেহুদা পড়ে থাকিস না, অযথা সময় নষ্ট তোর। আরে কে বললো আমার সময় নষ্ট? আমি তো এমনি এমনি মাথা ঘামাচ্ছি। রকির আন্ডারে কাজ করা আমার একজন লোক ছিল, আর সে ছদ্মবেশে ধরে আমার হয়ে রকি সেখানে কাজ করত। বদলে আমি তার তথ্য পেতাম, আর আমার সেই লোকটাই তোর ছবি লুকিয়ে আমার কাছে পাঠায়, যার কারণে আমি জানতে পেরেছি তুই রকিকে মেরেছিস। শোন, রকি হচ্ছে আমার শত্রু, আর তুই সেই শত্রুকে শেষ করেছিস। সুতরাং তুই চাইলে আমার সঙ্গে কাজ করতে পারিস, তোকে আমি উপরের একটা পদ দিব। আকাশ কিছুটা ভাব নিয়ে বলে ওঠে, আমার কোনো আগ্রহ নাই তোর সাথে কাজ করার। বাহ, রক্ত দেখছি প্রচণ্ড গরম। অবশ্যই এটাই স্বাভাবিক, যেটা আমরা করতে পারিনি সেটা তুই করেছিস। ভাব তো অবশ্যই থাকবে। শোন, মাথা ঠান্ডা হলে শান্ত মাথায় আমার কথা ভাবিস। আমার এই নাম্বার তোর জন্য সবসময় খোলা থাকবে। তোকে আমি সরাসরি আমার পার্সোনাল নাম্বার দিয়ে কল করেছি, যদিও বা আমার নাম্বার কখনোই কারো কাছে থাকে না, কিন্তু তোকে আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়েছি যাতে যোগাযোগ করতে পারিস, কারণ তোর ওপরে আমার বিরাট আগ্রহ জন্মেছে। তোকে আমার লাগবে। ফোন রাখ, আপাতত আমাকে তামাশা দেখতে দে, পরে ইচ্ছে হলে তোকে কল করে জানাবো। আর কল না করলে ধরে নিবি তোর উপরে আমার কোনো আগ্রহ নেই। ঠিক আছে, তবে আমি অপেক্ষায় থাকবো তোর ফোনের। আকাশ ফোন কেটে দেয়। এরপর ফলাফল দেখায় আবারও ব্যস্ত হয়ে পড়ে। খানিকক্ষণ বাদে সেখানে মিডিয়া এবং সাধারণ মানুষজন এসে জড়ো হতে শুরু করে। এমনিতে আগে এখানে কেউ আসতো না, কারণ সবাই জানতো এখানে রকি থাকে। পুলিশরাও জানতো রকির ব্যাপারে, তবে তারা কখনো এখানে আসলে কিছুই পেত না। পুলিশ আসার আগেই রকি উধাও হয়ে যেত এবং সমস্ত অবৈধ কাজকর্ম বন্ধ হয়ে যেত, কারণ পুলিশ সেখানে আসার আগেই রকি তার টাকা খাওয়া পুলিশের মাধ্যমে খবর পেয়ে যেত। এভাবে সবাই জানলেও রকির কিচ্ছু করতে পারতো না। এছাড়া সাধারণ মানুষ তো ভয়েও এই সীমানায় ঢুকতো না। কিন্তু আজকে রকির বিষয়ে শুনতে পেয়ে অসংখ্য মানুষজনের ঢল নেমেছে। আকাশও কিছু সময় পর সাধারণ পাবলিক হয়ে মানুষের ভিড়ের মাঝে এসে মিশে পড়ে, কারণ দূর থেকে তামাশা দেখে আর মজা পাচ্ছিল না, তাই সে সরাসরি কাছ থেকে মজা দেখতে চলে এসেছে। মানুষজন নানান কথা বলাবলি করছে। কেউ বলছে রকি ভাই কি আসলেই শেষ? পুরো আস্তানাটা কি সত্যি ধ্বংস হয়ে গেল? কে এই ভয়ানক মানব? শহরের অপরাধ জগতে একন বিল্লা ভাউ আবার নতুন করে জন্ম নিল। আবার কেউ বলছে সে কি টিকে থাকতে পারবে, নাকি এই রাতই হবে তার প্রথম ও শেষ অধ্যায়। মানুষের নানান রকম কথাবার্তা শুনে আকাশ বেশ আনন্দই পাচ্ছে, আর সবার কথার উত্তরগুলো মনে মনে দিচ্ছে। তোরা সময় হলে দেখতে পারবি কোন বিল্লাভাও জন্ম নিয়েছে। আর তোদের যাদের মনে প্রথম আর শেষ নিয়ে প্রশ্ন আছে, তাদের জন্য গোপন উত্তর এটাই যে যা দেখেছিস সেটা সবে কেবলমাত্র শুরু। এখনো বহু ধামাকা দেখানো বাকি আছে তোদের। সময় হোক, ধীরে ধীরে আমার সব ধামাকাই তোরা দেখতে পাবে। আজকের জন্য শুধুমাত্র এটুকুই। তবে তোদের কৌতূহল নিয়ে আলোচনা এখন থামবে না, সেটা আমার ভালো করে জানা। কারণ তোরা এই দৃশ্য দেখেছিস শুটিং শেষে, কৌতূহল তো থাকবেই। আর আমি দেখেছি সরাসরি লাইভে ক্লাইম্যাক্স, কারণ এই শুটিং এর ডিরেক্টর যে আমি নিজেই। সুতরাং তোরা নিজেদের মধ্যে সমালোচনা চালু রাখ, আমি চললাম। আকাশ সেই স্থান ত্যাগ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সকালের আলো এখনো ঠিক মতো ফোটেনি। ছায়া ছাদের রেলিং এর পাশে দাঁড়িয়ে আছে। তার মাথার মধ্যে শুধু একটাই ভাবনা, আকাশ কোথায়। আর অপেক্ষাটাও যেন আকাশের জন্য করছে। কিছু সময়ের মাঝেই আকাশের আগমন ঘটে। ছায়া মুখ ভর্তি টেনশন নিয়ে আকাশের কাছে গিয়ে প্রশ্নের থলি খুলে বসে। কোথায় গিয়েছিলে তুমি? আকাশ কোনো উত্তর না দিয়ে অদ্ভুতভাবে ছায়াকে কাছে টেনে হাতটা ধরে। যদিও মনোভাব তার অন্যরকম, কিন্তু সে এতটা বেহায়া হতে চায় না, তাই সে হাত ধরা পর্যন্তই সীমাবদ্ধ। আর এটাও সে করতো না যদি না সে ছায়ার চেহারায় নিজের জন্য দুশ্চিন্তা দেখতে পেত। পরিস্থিতি বিবেচনা করেই সে ছায়ার হাত ধরেছে। ছায়াও কোনো প্রকার আপত্তি করে না, তবে খানিক বাদেই সে তার প্রশ্নথলি থেকে আরেকটা প্রশ্ন বের করে বসে। তুমিই রকিকে মেরেছো, তাই না? একটা ভিডিও তুমুল আকারে ভাইরাল হয়েছে। সেখানে ভয়েসটা পরিষ্কারভাবে বুঝতে না পারলেও 1-2% আমি তোমার কণ্ঠের সঙ্গে মিল পেয়েছি। এছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে তুমি আজ রাতে অদ্ভুতভাবে বাড়ি থেকে বেরিয়েছো, আর অদ্ভুতভাবে আজকেই রকির মতো পাওয়ারফুল একজন লোকের ভয়ানক মৃত্যু হয়েছে।
এই বিষয়টা বিবেচনা করলে অনেকটুকু তোমার উপরেই সন্দেহ হচ্ছে আমার। সত্যি করে বলো, তুমি কি রকি ভাইকে মেরেছো? আকাশ ছায়ার কথার উত্তরে রহস্যময়ভাবে হাসি দিয়ে বলে ওঠে। না। ছায়ার কাছে আকাশের উত্তরটা অনেকখানি এলোমেলো মনে হয় যেন কথার মধ্যে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য। এই মানুষটাকে সে চেনে, এমন রহস্যময় হাসি আকাশের মুখ থেকে আগে কখনোই দেখেনি সে। তার উপরে আজ রাতেই সে বেরিয়েছে, আর আজ রাতেই রকির ডেরা পুরো তছনছ, সাথে রকিও মৃত্যুর চৌকাঠে কদম ফেলেছে। এমন গভীর কাকতালীয়তা কিভাবে হতে পারে? অন্যদিকে আকাশ তো এতটাও বিচক্ষণ নয় এই জগতে যে সে রকির মতন পাওয়ারফুল লোককে এত সহজেই জীবনের সমাপ্তিতে পৌঁছে দেবে। এই কেমন গোলক ধাঁধা! কেন এত এলোমেলো রকি আর আকাশের বিষয়গুলো? কেন মনে হচ্ছে সব মিলে যাচ্ছে, আবার কেন মনে হচ্ছে দুজনের বিষয়টাতে সবকিছুই অমিল? ছায়ার ভাবনার জগৎ যেন শেষ হচ্ছে না, ক্রমাগত জড়িয়েই যাচ্ছে ভাবনার জগতে। আকাশের ডাকে ভাবনার জগতের অবসান ঘটে ছায়ার। আর কিছু বলবি ছায়া? তুমি সত্যিই কিছু করনি? না, বললাম তো, আমার ভিতরে থাকা আবেগ এতটাও মজবুত নয় যে আমি রকির মতন মানুষকে এত সহজে শেষ করে ফেলবো। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি তোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবো, কিন্তু তার মানে এটা নয় রকির মতন লোককে আমি দানবের মতন গিয়ে কিছু সময়ের মধ্যেই শেষ করে দেবো। এটা আমার জন্য অকল্পনীয় একটা চিন্তা। একটা কথা বলবো? বল। কিছু মনে করো না প্লিজ। কি মনে করবো আমি আবার? না মানে, আমাকে বেহায়া মনে হতে পারে তোমার। আরে বল তো, কি বলবি? এতে অনুমতির কি আছে? আচ্ছা বলছি, আমি আসলে তোমাকে একটু স্পর্শ করতে চাই। আকাশের শরীরে শিহরণের জন্ম নেয় ছায়ার কথা শুনে। হুট করে ছায়ার এমন কথায় আকাশ থমকে ওঠে। ছায়ার মুখ থেকে বর্তমান সময়ে কখনোই সে এমন কথা আশা করেনি, তাই সে নির্বাক হয়ে ছায়ার দিকে তাকিয়ে থাকে। অপর দিকে ছায়া বুঝতে পারে আকাশ একটু হিমশিম খেয়েছে তার কথায়, তবুও সে সেসবকে উপেক্ষা করে বলে ওঠে, তুমি না আমায় পছন্দ করো, তাহলে এত হিমশিম কেন? না মানে? আরে এত অবাক হওয়ার কিছু নেই, আমি তোমাকে অস্বস্তিকর কোনো পরিস্থিতিতে ফেলবো না, টেনশন করো না। আচ্ছা। ছায়া আকাশের বুকের মধ্যে হাত রাখে, মূলত সে অনুভব করতে চায় আকাশের ভেতরে আসলে কি চলছে। কারণ একটু আগে আকাশ তার হাতটা ধরে ভিতরে ঘূর্ণিঝড় তুলে দিয়েছে, সে কারণে ছায়াও দেখতে চায় আকাশের ভিতরে কেমন উত্তেজনা চলছে। কয়েক সেকেন্ড হাতটা আকাশের বুকে রেখে সরিয়ে ফেলে, আর অনুভব করে মানুষটা তাকে কতটা পছন্দ করে। তবে এতে তার কিছুই করার নেই, কারণ তার মন জিশানের নিকট। শুধুমাত্র নিছক এক আকর্ষণ থেকে সে এমনটা করেছে। হাতটা সরিয়ে ফেলার পর সে আকাশকে বলে ওঠে, এত রাত্রে কোথায় গিয়েছিলে? সেই উত্তরটা যে করলে না তুমি। ছায়া, আমি তোর জন্য এতটা স্পেশাল নই যে সব প্রশ্নের উত্তর তো জানতে হবে। তবুও বলছি, নিজে একটা পার্সোনাল কাজে গিয়েছিলাম। ঠিক আছে, যাও রুমে গিয়ে বিশ্রাম করো, সারা রাত তো আর ঘুমাওনি। আকাশ কিছু না বলে চলে আসে। রাত পেরিয়ে পুরোপুরি সকাল। শহরের বাতাসে আজ অন্যরকম একটা কাঁপুনি। শহরে পুলিশের ওয়্যারলেসের শব্দ, আর টিভি চ্যানেলগুলো এক একটা আগুনে ভরা। রকির ডেরা উড়িয়ে দেওয়া হয়েছে, কিছু লাশ এখনো শনাক্ত করা যাচ্ছে না। ঘটনাস্থলে 4-5টা মৃতদেহ, একজনের মাথা পাওয়া গেছে কিন্তু দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা লোক একা ঢুকে সব শেষ করে দিয়ে গেছে। আইসোলেটেড অপারেশন, খুব প্রফেশনাল, কোথাও একটাও ক্লু নেই। মূলত আকাশ চলে আসার পরক্ষণেই সেখানে থাকা পেট্রোলের ড্রাম থেকে একটা বিস্ফোরণ ঘটে, যেটা মূলত আকাশ করেছে লাইটার ছুঁড়ে মেরে, যাতে করে আতঙ্কের মাত্রাটা আরো বৃদ্ধি পায়। আকাশ এসব কাণ্ড ঘটিয়ে শান্ত মাথায় নিজের বাসায় অবস্থান করছে, কিন্তু এসবের মাঝে একটা নাম ফিসফিস করে বাতাসে ভেসে যাচ্ছে। কিন্তু কেউ জানে না এই নামটার পেছনে লুকিয়ে আছে অন্ধকারের নতুন এক কাহিনী। এই নামটা এখনো পুলিশের ফাইলের পাতায় নেই, এই নামটা এখনো কোনো ডনের রাডারে পড়েনি, কিন্তু সেই নামটা এখন থেকে শহরের ছায়ায় গর্জন করতে শুরু করেছে। পরবর্তী 24 ঘন্টা না যেতেই শহরের গ্যাং ওয়ার্ল্ডে আগুন লেগে যায়। রকির পতনে যে জায়গা খালি হয়েছে সেটা দখল করতে চাইছে অনেকে।
কিন্তু কেউই জানে না আকাশ কার পক্ষে। আকাশ কারোর জন্য নয়, সে একমাত্র নিজের জন্য। কিন্তু সাহসে কুলোয় না অনেকের এই ইচ্ছাটা বাস্তবায়ন করতে। কারণ এই বিল্লা ভাউ কে, কি তার পরিচয় কেউ জানে না। যেখানে রকির মতন লোককে গিলে ফেলেছে, সেখানে তাদেরকে আস্ত রাখবে কিনা সেই ভয়ে অনেকেই পিছিয়ে আছে এখন। তবে এটা সর্বক্ষেত্রেই সত্যি, নতুন কারোর আগমন ঘটে গেছে এই অন্ধকার দুনিয়ায়। পরবর্তী কি ঘটতে যাচ্ছে কারোর কোনো ধারণা নেই। তবে সময়ের সাথে সাথে সবাই জানতে পেরে যাবে কি ঘটছে। গত রাতে নিশীথের নেশা অর্থাৎ রাতের নেশার এক ঝলক মাত্র শুরুটা দেখিয়েছে। এই নেশা কোথায় গিয়ে থামবে তা আকাশের নিজেরও জানা নেই। আকাশ রুমের জানলার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে চোখ রাখে। মনের ভেতরে চলছে সামনের সমস্ত পরিকল্পনা। একজন মানুষের জন্য গড়া এক পাটি ভালোবাসা, যেটা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। পরবর্তী প্ল্যান সাজিয়ে আকাশ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। দুপুরের খানিকটা পরে ঘুম থেকে ওঠে। বলতে গেলে আর একটু পরেই বিকেল ঘনিয়ে আসবে। খাওয়া দাওয়া শেষ করে রুমে শুয়ে অপেক্ষা করছে সঠিক সময়ের। সময়ের সমাপ্তি ঘটে মাগরিব হতেই। সে বেরিয়ে পড়ে নতুন লক্ষ্যে। আজকের কাজ তার জিসানের সঙ্গে দেখা করা। অল্প সময়ের মাঝেই সে জিসানের খোঁজ বের করে ফেলে। সে কিছু ব্যাখ্যা জানতে চায় জিসানের নিকট। অপরদিকে ছায়া এখনো জানে না ভালোবাসার নামে যাকে সে এতদিন আঁকড়ে ধরে রেখেছে, সে মানুষটা আসলে ঠিক কি খেলায় মেতেছে। আকাশ তার হয়ে সেই প্রশ্নের উত্তরটুকুই জানতে চায়। জিসানের তথ্য বের করার পর সে সরাসরি জিসানের নিকট চলে যায়। রাত ৮টা। শহরের এক কোনায় পরিত্যক্ত রেল লাইনের পাশে একটা লোকের সাথে জিসান কথা বলতে এসেছে। ঝিঝি পোকার আওয়াজ মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে। সাথে পথে থাকা কুকুরের হালকা হালকা ঘেউ ঘেউ জায়গাটায় বেশি একটা আলো নেই। খানিকটা দূরে একটা ভাঙা আলো জ্বলে আর নেভে। তবে মানুষের খানিকটা আনাগোনা আছে, কারণ জায়গাটায় নেশাদ্রব্য বিক্রি করা হয়। কিছু মানুষ এই পরিত্যক্ত জায়গাটায় নিজের অবৈধ বেচা কেনা দিব্যি চালিয়ে যাচ্ছে। আকাশ জিসানের সামনে গিয়ে দাঁড়ায়। জিসান কিছুটা আশ্চর্য হয় আকাশের এমন অদ্ভুত আগমনে। সঙ্গে সঙ্গে প্রশ্নের রেখা টেনে বসে। এই বেটা কে তুই? আমি কে সেটা জেনে তোর কাজ নেই, তবে আমি এসেছি তোর সঙ্গে কিছু কথা বলতে। তোর সাথে আমার আবার কিসের কথা? যা গিয়ে নিজের কাজ কর, আর আমাকে আমার কাজ করতে দে। কেন, তুই কি এলিয়েন নাকি যে তোর সঙ্গে কথা বলা যাবে না? দেখ, আমার মাথা খারাপ করিস না। এমনিতেই তুই আমাকে চমকে দিয়েছিস হুট করে সামনে এসে, তার উপরে অযথা এখন আরো প্যারা দিচ্ছিস। ভাই, তোর কাছে অনুরোধ, আমাকে আমার কাজ করতে দে, আর তুই গিয়ে নিজের কাজ কর। আমি আমার কাজই করছি জিসান, তোর সাথে কথা বলাই আপাতত আমার কাজ। তুই তো দেখছি বড্ড ঝামেলার লোক। আচ্ছা বল, কি বলবি? তুই আসলে কি চাস সত্যি করে বলতো। কি চাই মানে? না মানে তুই আসলে সাইকে নিয়ে কি ভাবিস? মেয়েটা তোকে এত ভালোবাসে, আর তুই তাকে কি সব আজে বাজে কাজের সঙ্গে জড়িত রেখেছিস? তাই আসলে জানতে চাচ্ছি কি চাস তুই। এই কে তুই? আর ছায়ার ব্যাপারে তুই কিভাবে জানিস? তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি যেটা জানতে এসেছি সেটা উত্তর দেখালি। এই বেটা, তোর তো দেখছি বিরাট দেমাগ। তুই কি জানিস তুই আসলে কার সাথে দেমাগ দেখাচ্ছিস? আর আমি চাইলে এখন তোর কি হাল করতে পারি। জীবিত থেকে কয়েক মুহূর্তের মধ্যেই তোকে মৃত লাশ বানিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু আমার আছে। সুতরাং বাধ্য করিস না খারাপ রূপটা সামনে আনতে। সোজা সোজা উত্তর দে, তুই আসলে কি? আকাশও কম যায় না। কোমর থেকে ঠাস করে মেশিনটা বের করে জিসানের পেটে চেপে ধরে বলে ওঠে, শোন, আমাকেও কম ভাবিস না। আমি জানি তোর মতন গুন্ডা মাস্তানদের নিকট যে মানুষ মারা হাতিয়ার থাকে। সুতরাং আমিও পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করে এখানে এসেছি। সুন্দর করে একপাশে চল আর আমাকে আমার কথার উত্তর দে। জিসান কলে পড়ে যায় আকাশের নিকট। আর আকাশ তাকে নিয়ে রেল লাইন থেকে একটু দূরে একটা পরিত্যক্ত অন্ধকার ঘর দেখতে পায়। সেখানে ঢুকে পড়ে। এরপর পুনরায় সেই প্রশ্নগুলোই করে। এবার উত্তর দে, তুই আসলে কি চাস? আমি কি চাইবো? আমি তো তাকে ভালোবাসি। দেখ, মিথ্যা বলিস না। একটা মানুষকে ভালোবাসলে তাকে কখনোই তুই এই জঘন্য জায়গায় যুক্ত করতি না। তুই যেসব আজে বাজে কাজ করিস সেখানে তুই নিজের ভালোবাসাকে কিভাবে এনেছিস? এটা তো ভালোবাসা হতে পারে না। সত্যিটা কি আমায় বল। আমি সত্যিই তাকে ভালোবাসি, আর আমি পরিস্থিতির শিকার হয়ে তাকে এসবে
জড়িয়েছি। জিশান, আমাকে উল্টাপাল্টা বোঝাস না। এমন কোনো খারাপ পরিস্থিতি মানুষের নাই যে নিজের প্রেমিকাকে মানুষ মারার কাজে লাগাতে হবে। অতএব সত্যি বল, সত্যিতেই কিন্তু তোর মুক্তি মিলবে। আমি কিন্তু তোর বিষয়ে জেনেই এখানে এসেছি তোকে প্রশ্ন করতে। আর আমি এটাও জানি তোর অনেক পরিচিত মাফিয়াদের জগতে, সুতরাং এমন কোনো খারাপ পরিস্থিতি তোর তৈরি হয়নি যে ছায়াকে তোর এসবে নামাতে হয়েছে। দেখ, তুই আমার সময় নষ্ট করছিস জিশান। উত্তরগুলো সংক্ষেপে বলেই ফেল, আমার কাজ আছে, যেতে হবে, দেরি করিস না। আসলে ছায়া আর আমি একটা ভালোবাসার সম্পর্কে রয়েছি, সেটা সত্যি। কিন্তু আমার ভিতরে ছায়াকে নিয়ে কোনো আকর্ষণ নেই। আমি শুধুমাত্রই তাকে প্রেমের জালে ফাঁসিয়েছি, নিজের স্বার্থের জন্য। আমাদের এই জগতে কিছু কাজের জন্য মেয়েরা একটু বেশিই পারদর্শী। আমি চাইলেই টাকা দিয়ে অন্য মেয়েদের মাধ্যমে নিজের কাজ আদায় করে নিতে পারতাম, কিন্তু বিশ্বাসযোগ্য বলে একটা ব্যাপার আছে। টাকা দিয়ে কাজ করিয়ে সেই মেয়েদের থেকে যেই বিশ্বাস আমি পাবো না, সেটা নিজের প্রেমিকের থেকে পাওয়া যাবে ফ্রিতেই। তাই তাকে আমি ফাঁসিয়েছি নিজের কাজ উদ্ধার করার জন্য। আর আমার সর্বশেষ প্ল্যান ছিল তাকে সর্বোচ্চ ব্যবহার করা, শারীরিকভাবে এবং নিজের স্বার্থের জন্য। এরপর তার অপকর্মের রেকর্ডগুলো নিয়ে তাকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেওয়া। কারণ আমার পিছনে ছায়ার চেয়েও সুন্দরী মেয়েরা ঘোরাঘুরি করে। যদিও বা সব টাকার পাওয়ার, কিন্তু তারপরেও কেউ চাইবে না গোলাপ ফুল ছেড়ে জঙ্গলি ফুলের পেছনে ছুটতে। সুতরাং আমার পরিকল্পনা ছিল একটা নিরীহ চেহারার মেয়েকে দিয়ে যতটা সুবিধা আদায় করা যায়, তাই আমি ছায়ার সঙ্গে সমস্ত নাটকটা করেছি। নে এবার আমাকে ছেড়ে দে, আমি তোকে সব সত্যি বলে দিয়েছি। আকাশ দাঁড়িয়ে আছে অন্ধকারে। জিশানের সবটুকু কথা শুনে যতটা মেজাজ খারাপ হয়নি, তার চেয়ে বেশি খারাপ হয়েছে ছায়াকে শারীরিকভাবে ব্যবহার করতে চেয়েছে সেই কথাটা শুনে। মাথার রক্ত যেন আগ্নেয়গিরির লাভার ন্যায় টকবক করছে। প্ল্যান ছিল জিসানের ক্ষতি না করার, কিন্তু রাগটা যেন নিয়ন্ত্রণ হারিয়েছে। কোমরের এক পাশে গুজে রাখা প্রস্তুতি স্বরূপ রশির গোছাটা বের করে জিসানের হাতখানা পেছন থেকে বেঁধে দেয়। এরপর চুপচাপ হয়ে একটা সিগারেট জ্বালায়। নিকোটিনের উপরে যেন রাগ মেটানোর কিছুটা প্রয়াস চলছে। এরপর ফোনের ফ্ল্যাশ অন করে জিসানের মুখের দিকে ধরে রাখে। সিগারেট টানছে আর জিসানের চেহারার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সিগারেট শেষ হতেই জিসানের কলিজায় যেন বিপুল আকারে মোচড় দিয়ে ওঠে। সিগারেটটাই যেন অন্তিম একটা সমীকরণ ছিল জিসানের। আকাশের হাতে একটা ধারালো লোহার চেন, চোখে এক অদ্ভুত শীতলতা। সে যেন অপেক্ষা করছে নিঃশব্দতার। জিসান কিছু বুঝে ওঠার আগেই আকাশ চেনটা জিসানের গলায় চেপে ধরে। খানিক বাদে জিসানের গলা অর্ধেক হয়ে পিছনের দিকে ঝুঁকে পড়ে। আকাশ জিসানের এক ভয়াবহ সমাপ্তি করে আর একটা সিগারেট জ্বালিয়ে টানতে টানতে সেই অবস্থানটা ত্যাগ করে চলে যায়। একটা পরিত্যক্ত ঘরে নিশীথ রাতের নিঃশব্দে একটা নেশা জন্ম নেয়। নেশা রক্তের, নেশা ক্ষমতার, নেশা প্রতিশোধের। আর এখান থেকেই শুরু নিশীথের নেশা। রাত কেটে যায়। পরদিন খবর ছড়িয়ে পড়ে জিসান মৃত। তাকে কেউ গরুর মতন জবাই করে হত্যা করেছে, কিন্তু কোনো প্রমাণ নেই, আর না আছে খুনির কোনো চিহ্ন। ছায়ার নিকটও এই খবর পৌঁছে যায়। হিতাহিত জ্ঞান হারিয়ে বসেছে ছায়া। কি করবে সব তার ধারণার বাইরে। এমন দুঃসংবাদ কোনো কালেই শোনার জন্য সে প্রস্তুত ছিল না। এমন নিষ্ঠুর পরিস্থিতিতে পড়ে চোখের পানিও যেন ফুরিয়ে এসেছে। এক পর্যায়ে সমস্ত কষ্ট যেন এক ভয়াবহ সিদ্ধান্তে পৌঁছে দেয় ছায়াকে। শপথ করে বসে অনিচ্ছায় পথ চলা মাফিয়াদের জগতে সে এবার নিজ ইচ্ছায় ডুব দিবে। সেই সাথে জিসানের হত্যাকারীকে খুঁজে বের করে তার দেহের কয়েকশত টুকরো করে হিসেবটা বরাবরভাবে মেটাবে। এই কঠিন সিদ্ধান্ত মনে পোষণ করে কাউকে কিছু না জানিয়ে ছায়া বাসা থেকে বেরিয়ে পড়ে নতুন এক সফরে।